ডক্টর ইউনূস এয়ারপোর্ট পার হতে পারবেন না এবং অন্যান্য যারা আছে এরা খুব অপমান অপদস্থের শিকার হবেন। বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে তাতেই তারা যেতে চান, তার মানে উনিও বুঝতে পারছেন নির্বাচনে জিততে পারছেন না। জামায়াতে ইসলাম হেরে যাবে তো কোরআন হেরে যাবে। কোরআন 1400 বছর আগে বিজয়ী হয়েছে। এই নির্বাচনের পরে আমাদের অবস্থানটা কি হবে? তারা রাজনৈতিকভাবে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠছেন, এতটা অ্যাক্টিভ হয়ে উঠছেন, সেই নারীরা জোট করছেন যারা নারীর প্রশ্নে নোট অফ ডিসেন্ট দেয়। 27 বছরের কোনো নেতার পেছনে 56 বছরের কোনো অভিজ্ঞ পলিটিশিয়ান আইসা তার নেতৃত্বে আসবে না। আমাকে বিশ্বাস করে যারা এনসিপিকে সমর্থন করেন সেই অডিয়েন্সটার জন্য তো তার প্রতি তো আমার দায়বদ্ধতা আছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো এতদিন গভর্নমেন্টেই ছিলেন, ইলেকশন করছে না যে সম্পদের হিসাব দিতে হবে। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা ও শিক্ষক মোশাররফ আহমেদ ঠাকুর। এবং দর্শক আমাদের সাথে আলোচনা অংশ নিতে স্টুডিওতে উপস্থিত হবার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। কিছুক্ষণের মধ্যে তিনি উপস্থিত হবেন আশা করি। দর্শক, মত পার্থক্য থাকবে কিন্তু সেটা যেন মত বিভেদের পর্যায়ে না যায়। গণতন্ত্র নিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তারেক রহমান এমন কথা বলেছেন। অন্যদিকে জামায়াত এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের উপরে আস্থা রাখতে পারছেন না। এই যখন পরিস্থিতি, তখন নির্বাচন কমিশন বলছে হতাশ হবার কোনো কারণ নেই, কমিশন সবার প্রতি ইনসাফ করবেন। সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে কমিশনের ইনসাফে কতটুকু সন্তুষ্ট হবে দলগুলো। শুরুতেই মোশাররফ আহমেদ ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। বর্তমান বাস্তবতায় 5 আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না, যে কোনো মূল্যে দেশকে গণতান্ত্রিক ধারায় রাখতে হবে। তারেক রহমানের এমন কথা বলেছেন, ঠিক তখন নির্বাচন নিয়ে বিভিন্ন দলগুলো বলছে যে প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে পারছেন না। প্রশাসন আগে ধানমন্ডিতে ঝুঁকে পড়েছিল, এখন গুলশানের দিকে ঝুঁকে পড়ছে। আপনি কি বলবেন এমন মন্তব্যের পর? ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি তো এখনও জানি যে সচিবালয়ে প্রায় 44 জন শেখ হাসিনার আমলে সচিব এখনও আছেন 78 জনের মধ্যে, এবং একজন ছাড়া বাকি সবাই, এই 78 জনের মধ্যে একজন ছাড়া বাকি সবাই নর্মালি রিটায়ারমেন্টে গিয়েছেন। তো এই আওয়ামী সচিব যে আছে, এদেরকে নিয়ে তো কোনো উচ্চবাচ্য করতে এদেরকে শুনি নাই আজ পর্যন্ত। এমনকি সাতক্ষীরা ক্র্যাকডাউনে যে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল আহসান ডিসি, ওই সময়ের ডিএম হিসাবে, তো সেখানে বিজেপি, পুলিশ এবং যশোর ক্যান্টনমেন্টের আর্মি, জামাত এবং বিএনপি লোকজনের বাড়িঘর ভেঙে দিয়েছিল, গুড়িয়ে দিয়েছিল, রেপ হয়েছে, খুন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এই নাজমুল এই যে গত 2 মাস আগ পর্যন্ত রিজওয়ানা হাসানের মন্ত্রণালয়ের সচিব ছিলেন, পানি সম্পদ সচিব ছিলেন। কিন্তু জামাতকে একদিনও বলতে শুনি নাই, এনসিপিকে একদিনও বলতে শুনি নাই যে নাজমুলকে সরান এখানে, ও এখানে সচিবগিরি করবে কেন, ও তো থাকবে কারাগারে। বলে নাই তো। তাহলে তাদের অভিযোগটা আসলে কার প্রশাসন নিয়ে? এটা 3টা কারণে হতে পারে এই অভিযোগটা। একটা, আমি খুব নর্মাল যদি ধরি, দ্যাটস পলিটিক্যাল রেটরিক, এমনি নেতাকর্মীকে উত্তপ্ত করার জন্য বললেন। আরেকটা হলো যে আমি একটু বিচি রুইয়ে রাখলাম, এখানে একটা ফুটা দিয়ে রাখলাম, যদি আমি হেরে যাই তাহলে বলবো যে আমি তো আগেই বলেছিলাম। 2টা। আরেকটা হচ্ছে যে তারা টোটাল নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চান। 3টা। তো এখন আমার আইডিয়া হচ্ছে যে তারা যদি বলেন যে অমুক ডিসি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তাইলে কমপ্লেন করুক নির্বাচন কমিশনে,
নির্বাচন কমিশন যদি দেখেন, তারা তো নির্বাচন কমিশনকে নিয়েও প্রশ্ন তুলছে যে লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে পারছেন না কমিশন। তো ওরকম বললে তো আমার 190টা অভিযোগ আছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। উনি এই ছাত্রদেরকে দিয়ে উনি পার্টি করিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং তারপরে এদেরকে দিয়ে যা যা করানো দরকার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, এমন কোনো বিষয় নাই উনি যা করেন নাই। এবং সর্বশেষ হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে, কেউ কেউ মনে করা হয় যে বিপ্লবী সরকারের জন্য যে হাদির এখানে লোক তো আনা হয়েছে অর্গানাইজ করে। আপনি দেখবেন যে হাদির জানাজার পরে আপনি হাজার হাজার লোক আর্মি পুলিশকে ডিঙিয়ে তার পার্লামেন্ট ভবনের দিকে ছুটে যাচ্ছিল। দেখছেন আপনি ঘটনাটা? তো দেশনেত্রী খালেদা জিয়ার যে এত বড় জানাজা হলো, কোনো মানুষ কি 200, 300, 500 মানুষ কি কোনো স্থাপনার দিকে ধেয়ে গেছে? গেল একটা। এখানে কেউ কেউ মনে করেন একটা বিপ্লবী সরকার করার জন্য লোকজনকে আনা হয়েছিল। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি ডিক্লেয়ার করে একটা বিপ্লবী সরকার করুন, অথবা মাহমুদুর রহমান, এই যে আমাদের উগ্র বাহাদুর রহমান মাহমুদুর রহমান, উনাকে রাষ্ট্রপতি করে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হয়ে একটা স্থায়ী বিপ্লবী সরকার করে ফেলবেন। তারপর নির্বাচন বাদ। এর আগে আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে যে ডেইলি স্টার, প্রথম আলো, উদীচী, ছায়ানট এগুলোকে সব গুড়িয়ে দিয়ে তারপরে বাংলাদেশে একটা নৈরাজ্যের রাজত্ব তৈরি করবেন এবং নৈরাজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ কোন দিকে যায় দেখা যাক। এবং একই দিনে দেখেন ভালুকার দীপুচন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। আমাদের সমাজ এইরকম ছিল না যে একটা হিন্দু লোককে যে কোনো অভিযোগই হোক তাকে থেতলে দেওয়া হয়েছে, তারপরে সেই লাশ ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একই সাথে যদি আমরা এই ঘটনাগুলি বললাম, একই সাথে যদি যুগসূত্র করি, এগুলাকে মিলাই, তাহলে কি মিলাই? তো আমি যদি বলি যে ডক্টর ইউনূস আমার হয়েছে, আপনি ঈদের রোজার মধ্যে আমাকে দিয়েছেন, একটা শার্ট দিয়েছেন, আমাদের জাহিদ ভাই আমি খুব সুন্দর একটা শার্ট দিল, দিয়া বলো এটা পরবেন কিন্তু 5 বছর পরে, ঈদের পরে পরবেন, এখন না। আমি যদি বলি যে ইউনূস এটা তদবির করে করিয়েছেন, যে প্রধান বিচারপতিকে গত 70 বছরের 47 সালের পর থেকে এই পর্যন্ত কোনো প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী এই অঞ্চলে প্রধান বিচারপতিকে তার বাসভবনে ডেকে পাঠান নাই, ডক্টর ইউনূস করেছেন। আমি যদি বলি এই সবগুলি অভিযোগ আছে, উনি সবগুলি কাস্টমস, আমাদের প্রথা যেগুলি ভালো ভালো প্রথা ছিল এইগুলি, ইভেন শেখ হাসিনা সিনহাকে তার বাসভবনে ডেকে পাঠায়নি, গণভবনে ডেকে পাঠায়নি। সে, আপনি সিনহার লেখা বইয়ে দেখবেন যে বঙ্গভবনে তাকে ডাকা হয়েছে রাষ্ট্রপতির এখানে, এবং তাকে একটা বদ্ধ রুমে রাখা হয়েছিল। পরে প্রেক্ষাপটে শেখ হাসিনা তাকে গালিগালাজ করেছেন। হ্যাঁ, আমি একটু জানতে চাই আপনার কাছে, বর্তমান প্রেক্ষাপটে বিপ্লবী সরকারের গঠনের কোনো সংখ্যা দেখছেন? আর কোনো সংখ্যা নাই, ওসব শেষ। আপনার যদি 12 তারিখে নির্বাচন কোনো কারণে 12 তারিখে নির্বাচনকে ভণ্ডুল করতে যায় কেউ, তাহলে ডক্টর ইউনূস সহ, ডক্টর ইউনূস এয়ারপোর্ট পার হতে পারবেন না, এবং অন্যান্য যারা আছে এরা খুব অপমান অপদস্থের শিকার হবেন। বাংলাদেশের মানুষ খুব তেতিয়ে আছে, আমি আপনাকে বললাম। জি, ধন্যবাদ। আমি একটু জাহিদুর ভাই আপনার কাছে একটু আসতে চাই, প্রশাসন আসলে একদিকে কেন হেলে পড়বে, এত অভিযোগ কেন প্রশাসনকে নিয়ে? হেলে পড়েছে আমি এমন কোনো লক্ষণ দেখি না। মোশাররফ ভাই তো খুব সিগনিফিক্যান্ট ঘটনা দেখিয়ে বলছেন, আমি ওনার সাথে একমত। তবে আমি একটা আশঙ্কা প্রকাশ করে রাখি, এই প্রবণতা সামনের দিকে হতে পারে কেন? বাংলাদেশের মতো দেশে, বিশেষ করে বাংলাদেশে আমরা এটা দেখেছি, যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন যার দিকে জনগণের মনোভাব বেশি পজিটিভ মানে যিনি জিতে আসতে পারেন বলে পারসেপশন তৈরি হয়, প্রশাসনের প্রবণতা থাকে নিজ থেকে, মানে তখন ওই দল চাইছে তা না, ও নিজ থেকেই এসে এর মধ্যে ঢুকে পড়া, তার দিকে অ্যালাইন্ড হয়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। এখন আমি প্রায় বলছি কথাটা যে বাংলাদেশের ইতিহাসে এত ভারসাম্যহীন নির্বাচন আর কোনো দিন হয়নি।
মানে আমি নির্বাচন বলতে আমি রাতের ভোট এগুলো বলছি, জেনুইন নির্বাচন। ধরুন 91, 96, 2001, 2008 নিয়ে নানান অভিযোগ আছে। আমি এই 3টা নির্বাচনের কথা যদি ধরুন 2001-এর উদাহরণ যদি দিই, আওয়ামী লীগ তো বেশ খারাপ করেছে নির্বাচনে, 62টা সিট পেয়েছিল, বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, 4 দলীয় জোট। আপনি কি নির্বাচনের আগে বলতে পারেছিলেন যে এটা ঘটতে যাচ্ছে? এটা পারা যায়নি। ইভেন আওয়ামী লীগ জিতবে না এটাও খুব কনফিডেন্টলি সবাই বলে ফেলেনি। মানে একটা নির্বাচন হলো তারপর আপনি বুঝতে তারপরে পারেন। সিদ্ধান্ত কিন্তু বা এবার জানা বহু আগে থেকে সবাই বুঝতে পারছে, এবং আমি ধারণা করি জামাতে ইসলামীর আমিরও বোঝেন। তার প্রমাণ দেই আপনাকে। উনি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করলেন। উনি গিয়েছিলেন মূলত বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করার জন্য। তারপর একটা সৌজন্য সাক্ষাৎ হয়। বেরিয়ে তিনি মিডিয়ার সামনে বলছেন যে তারা চান 5 বছর যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, একটা মানে ঝামেলা ছাড়া একটা সরকার যেন চলতে পারে, সেটার জন্য কিছু করা যায় কিনা, মানে ওনার ইঙ্গিতগুলো খেয়াল করুন। তারপর বলছে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে আবারও তারা দেখা করতে চান। মানে সোজা বাংলা কথা, বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে তাতেই তারা যেতে চান। তার মানে উনিও বুঝতে পারছেন নির্বাচনে জিততে পারছেন না। জিতার দূরে থাকুক, জামাতের সিটের যে সংখ্যা অনেকে প্রেডিক্ট করছে সেটারই ডিজাস্টার হয়ে যেতে পারে। যাই হোক, যেটা বলছিলাম, এখন প্রবলেম হচ্ছে এই জায়গায়, যেহেতু বিএনপিকে জিতে যাওয়া হিসেবে খুব নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে, তখন কিন্তু প্রশাসনের এই প্রবণতা হতে পারে বিএনপি হয়ে ওঠার। আমরা জনাব তারেক রহমানকে শুধু 5 আগস্ট পরবর্তী সময় বা দেশে আসার পরের কথা বলছি না, এর আগে থেকেও তাকে আমরা যেভাবে দূর থেকে তিনি ছিলেন, কিন্তু এই যুগে তো সব ইজিলি কানেক্টেড থাকা যায়, তার যে প্রবণতা আমরা দেখেছি, উনি মিডিয়াকে, উনি আমলাদেরকে, পুলিশকে, প্রশাসনকে গায়ের জোরে বলবেন যে তুমি আমার দিকে আসুন, সেই মানুষ নন। কিন্তু যে নিজ থেকে এই প্রবণতা তৈরি হয়। আর একটা কথা মনে রাখতে হবে, 15 বছর প্রশাসন, পুলিশ, ইভেন মিডিয়া সবাই মিলে আসলে এক ধরনের পরজীবীর মতো হয়ে গিয়েছিল। তো একটা গাছ, ভবিষ্যতে কি সেটা হবে না? সমস্যা আছে, হ্যাঁ সমস্যা আছে, সেটাই বলছি। একটা লতানো গাছ, আওয়ামী লীগ গাছটা চলে গেছে, ও তো লতাই রয়ে গেছে এখন, সো আর একটা গাছ লাগবে। সো এই প্রবণতা থাকতে পারে। আমি এই জন্য জামাত যদি চাপ তৈরির উদ্দেশ্যে এই কথাগুলো বলে তাদেরকে ঠিক রাখার জন্য, সেটা খুবই সমর্থনযোগ্য, আমি সমর্থন করি। বা ভবিষ্যতে পরাজয়ের একটা অজুহাত, সেটাও ঠিক আছে। কিন্তু যদি আপনি এটাকে ব্যবহার করেন, আমরা কথ্য ভাষায় বলি না, ঠ্যাক দেওয়ার জন্য, যে আমি এসব বলে রাখছি আমি নির্বাচন থেকে সরে যাব যদি আমাকে জাতীয় সরকারে না রাখো, যদি এই ধরনের কোনো কিছু করে থাকেন। কারণ জামাত এবং এনসিপি সহ যে জোট আছে, তারা যদি নির্বাচন প্রত্যাখ্যান করে, বর্জন করে, জাতীয় পার্টি খানিকটা আছে, তারপরে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সেই কারণে যদি করে থাকে, এটা খুবই আমরা সমালোচনার যোগ্য বলে মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। আমি মোশাররফ আহমেদ ঠাকুর, আপনার কাছে একটু আসতে চাই। জামাতের কয়েকজন প্রার্থী বেশ কিছুদিন ধরেই অথবা আগেও বিভিন্ন মন্তব্য করেছেন, যে মন্তব্যের জন্য তারা বিভিন্নভাবে আলোচনা এসেছেন, সমালোচিত হয়েছেন। তাদের মধ্যে আমি একটি ঘটনা তুলে ধরি। ফয়জুল হক নামে একজন জামাতের প্রার্থী, তিনি বলেছিলেন যে বিড়িতে সুখ টান দিয়েও দাড়িপাল্লায় দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। আবার আরেকজন নেতা তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইসাল্লামের কোরবানির চেয়েও জামাত নেতার কোরবানি বড়। মানে এমন মন্তব্যগুলো আসলে কেন তারা করছেন? কেন? আরো ধরুন চাঁপাইনবাবগঞ্জ সদরের এমপি, চাঁপাইনবাবগঞ্জ সদরের এমপি, তিনি বলেছেন হজ করবেন, বিএনপিও করবেন, তা তো হবে না। নামাজও পড়বেন, বিএনপিও করবেন, তা তো হবে না। আচ্ছা, এখন আমি মানে হজ করে এনসিপি করা যাবে? হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস হ্যাঁ। করা দরকার। মানে তো হজ করে আমি যদি জিজ্ঞেস করি যে জামাতিদের কাছে কি আমি কাবা শরীফ ইজারা দিয়েছি? আমি তো কাবা শরীফ ইজারা দেই নাই। ইসলাম মুসলিম উম্মাহ তো কাবা শরীফ জামাতিদের কাছে ইজারা দেয় নাই। নামাজের ব্যবস্থা তো কাবা ব্যবস্থা ইয়াতে ইজারা দেয় নাই, জামাতিদের কাছে ইজারা দেয় নাই। জামাতিরা যখন ছিল না তখনও নামাজ ছিল, জামাতিরা যখন পৃথিবীতে জন্ম হয় নাই তখনও নামাজ ছিল। তারা আরও বলেন যে এটা কোনো রাজনীতির নির্বাচন নয়, জামাতে ইসলাম হেরে যাবে তো কোরআন হেরে যাবে। কোরআন 1400 বছর আগে বিজয়ী হয়েছে। বাংলাদেশের একজন মানুষ যদি মুসলমান না থাকে, তা কি কোরআন হেরে যায়? কোরআন হেরে যায়? কোরআন হেরে যায় না। আরেকটা বলে যে যেটা পৃথিবীর কোনো নবী রসুলরা বলেন নাই, আপনি কোরআন শরীফে
যে কতজন নবীর নাম এসছে, বাইবেলে যে কতজন নবীর নাম এসছে, কোনো নবী দাবি করেন নাই যে তিনি যদি ইশারা করেন, বলেন সূর্য দাঁড়িয়ে যাবে, তো সেই লোককে তো জামাত করছে, এবং এটা সাথে জামাত একমত নয় তা তো বলে নাই। তো ওই লোক দেখলাম দাঁড়িয়ে আছে যে ডক্টর ইউনুস হেঁটে চলে যাচ্ছেন, তো ওকে তো ডক্টর ইউনুসকেই তো থামাতে পারে নাই, সূর্য থামিয়ে দেবে, তো ডক্টর ইউনুসকেই থামিয়ে দিত যে লুক অ্যাট মি। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলি হচ্ছে যে একেবারেই উন্মাদ হয়ে গেছে কিছু লোকজন উন্মাদ হয়ে গেছে। আপনি আর নাহলে কতটা এই যে মালয়েশিয়া থাকতো এই ছেলে, তো সে বলতেছে যে কেউ যদি বিড়ির সুকটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চায় আর আল্লাহ তাকে কবুল করে ফেলে, তাইলে এই কারণে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তো এই জন্য এগুলো হচ্ছে যে একটু এইগুলো আবুল তাবুল বলে। এটাকে আমি জানি না যে আমাদের ভোটাররা কিভাবে নেবেন। তো এইটা আমার মনে হয় না ভালোভাবে নিচ্ছেন কেউই। এবং আমি আপনাকে বলি, যেমন সে একটু আগে আমি ফরিদপুর কথা বলছিলাম, ফরিদপুর সদরে। তো ফরিদপুর সদরে বিএনপির ওরা চাচ্ছে রীতিমতো তাদের যে অপরপক্ষ তারা মাঠে যেন ভালোভাবে থাকে না। আমি বলছি, আমি জামালপুর এক আসনের কথা বলি, তারা চাচ্ছেন ওইখানে যে ক্যান্ডিডেট আছে অপোনেন্ট, দানিশের অপোনেন্ট যে ক্যান্ডিডেট আছে, তাদেরকে বরঞ্চ তারা বলছেন যে ভাই আপনারা একটু জুড়ে সুরে নামেন, মানে ভোটার স্লিপ তারা ভাগ করে দিচ্ছেন যে আপনারাও কিছু ভোটার স্লিপ দেন, যে আপনারা কিছু ভোটার স্লিপ পাঠান। আসবো আমি আপনার কাছে। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকে স্বাগত কালের কন্ঠের স্টুডিওতে। আমাদের আজকের বিষয় নির্ধারিত হয়েছে কমিশনের ইনসাফে কতটুকু সন্তুষ্ট হবে দলগুলো। আপনারা তো অভিযোগ করছেন যে পাতানো নির্বাচনের একটি অভিযোগ করছেন আপনাদের দল থেকে, জামাত থেকেও করা হচ্ছে। আপনি নির্বাচন থেকে আসলে সরে দাঁড়িয়েছেন কেন? পাতানো নির্বাচনের জন্যই, মানে এই অভিযোগের প্রেক্ষিতেই সরে দাঁড়িয়েছেন কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, এবং আমার বিজ্ঞ সহালোচক যারা উপস্থিত আছেন তাদের শুভেচ্ছা। না দেখেন, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো, সেটা হচ্ছে প্রথমত আমাদের যে আসলে কমিটমেন্ট ছিল সাধারণ মানুষের কাছে, সেটা হচ্ছে আমাদের 300 আসনে প্রার্থী আমরা দিতে চেয়েছিলাম। সেই জায়গা থেকে, সেই কথা থেকে সরে আসা, এবং পরবর্তীতে আসলে একটি দলের সাথে আসন সমঝোতা, এবং এই বিষয়টি তো প্রথমত আমার মনে হয়েছে এটা আমার দলের একটা বড় সম্ভাবনাকে খানিকটা হলেও আশাহত করে দেওয়া, এবং সাধারণ মানুষের সাথে এনসিপির নেতৃত্বের যে এক ধরনের কমিটমেন্ট, সেটি প্রশ্নবিদ্ধ করার বিষয়টি, সেটার জন্য আসলে ব্যক্তিগত আমার সেই সিদ্ধান্ত যে এই নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। তবে এখন ফর গ্রেটার গুড, এটা তো আসলে আমার দলের সিদ্ধান্ত, সেই জায়গা থেকে আমি সম্মান করি দলের সিদ্ধান্তকে, এবং যারা আসলে এই আসন সমঝোতায় নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ, একটু জানতে চাই যে আপনি যেটা বলছিলেন যে একটা সময় আপনারা বলছিলেন যে 300 আসনে প্রার্থিতা দেবেন, তো সেক্ষেত্রে আপনারা এই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ কি? জনসমর্থন অথবা মানে অন্য কোনো কারণ আছে কিনা, যে আপনার 300 আসনে নির্বাচন করলে সেখানে ভরাডুবি হতে পারে, এমন কোনো আশঙ্কা ছিল কিনা? দেখেন, এখানে তো আসলে খুব স্বাভাবিকভাবেই আমরা নতুন রাজনৈতিক দল, আমাদের খুব বড় একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে এই নির্বাচনে, এটি তো ভাবা খুবই আমি কি বলি এটাকে খুবই এটা মানে ঠিক হবে না সেটা। সেজন্য সেই জায়গা থেকে 300 আসনে প্রার্থী দিলে আমাদের ভরাডুবি হবে, অথবা অনেকেই তো অনেক কথা বলছিল, আমরা তো 125টি আসনে মনোনয়ন দিয়েছিলাম। অনেকে বলছিল যে আপনারা জামানত পর্যন্ত ফেরত পাবেন না, এটা রাজনৈতিক দল মানে রাজনীতিবিদদের অভিযোগ। আমি তো আপনাদের অপোজিশন যারা আছে, আমি আমার আসনে যখন দাঁড়িয়েছিলাম, এবং আমি মোটামুটি যখন জনসংযোগ করছিলাম মানুষের সাথে, আমি বলছিলাম যে আমি জামানত হারানোর ভয় পাই না। আমি
যখন আমি নির্বাচনে দাঁড়াবো আমি হারার জন্য দাঁড়াবো, হারার থেকে তো খারাপ কিছু হবে না, তো এর থেকে তো খারাপ কিছু হওয়া সম্ভব না, একজন প্রার্থী হয় জিতবে না হয় হারবে। সুতরাং এই আমাদের রাজনৈতিক যাত্রা এই সবে শুরু, সেখানে যদি একজন প্রার্থী হারতে ভয় পায়, এবং আমাদের তো আসলে সত্যিকার অর্থে নির্বাচনে জেতার থেকেও একটা নতুন রাজনীতি নির্মাণ করা আমাদের উপরে দায় ছিল, এবং সবাই সাধারণ মানুষজন আমাদের কাছে সেই প্রত্যাশা করত। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে এই নতুন রাজনীতি নির্মাণ করার ক্ষেত্রে এই মুহূর্তেই আমার জয়ের চিন্তা করা বা সংসদে একটি আসন ফিক্স করা, এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষকে একটি বার্তা দেওয়া যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে নির্বাচন কিভাবে করা যায়, নির্বাচন প্রক্রিয়াতে যেই ধরনের বিষয় যদি বলি চর্চিত হয়ে আসছে সেটি নিয়ে কতটা কথা বলা যায়, সেই জায়গা থেকে কতটা সুন্দর একটা প্রক্রিয়ায় আসা যায়, এই বিষয়গুলো প্রশ্ন তোলা এবং এই নির্বাচনী প্রক্রিয়া বলেন এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন আনা, এটি হচ্ছে এনসিপির যে তরুণ তাদের আসলে এক ধরনের দায় ছিল। কিন্তু এর সাথে আরেকটি জিনিস কিন্তু সম্পর্কিত, দেখেন আমরা যখন বহুদিন ধরে এই যে রাজনৈতিক নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, এই পরিবর্তনের কথা বলছি, আমরা কিন্তু একটাই বলে যাচ্ছি, আসলে পুরো সিস্টেমটা যখন পুরনো রাজনীতির হাতে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু দেখেন, আমি যদি বলি যে আমি সবসময় বেগম খালেদা জিয়ার কথা এই ক্ষেত্রে স্মরণ করি, তিনি ভয়েস অফ আমেরিকাতে একটি সাক্ষাৎকারে উনি বলছিলেন, এটি আমি 11-12 বছর আগের কথা বলছি, উনি বলছিলেন যে আমাদের প্রশ্ন, যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি বলছিলেন যে এই যে সংস্কার তো দরকার, এই সংস্কার নিয়ে আপনি কি মনে করেন? উনি বললেন যে আমার দলের জন্যই আসলে আমার সংস্কার প্রয়োজন, কারণ আমার দলে তৃণমূল থেকে যেই মানে ছাত্রদল করা যেই তরুণটি, তাকে আমার আসলে উপরে নিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এবং তরুণদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। মানে সেই সময় উনি আসলে এই প্রয়োজনীয়তাটা অনুভব করেছিলেন যে তরুণদের রাজনীতিতে নিয়ে আসা, এবং এটির ক্ষেত্রে যে একটা ওয়েলকামিং একটা মনোভাব ওনার ছিল, আমি এই সময় এসে সেই জায়গাতে আমাদের রাজনৈতিক দলগুলোর সেই ওয়েলকামিং মনোভাবটা কম দেখেছি। এবং আমি যদি বলি একেবারে মিডিয়াতে বসেই বলছি যে মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক দলগুলো বলেন যে আমাদের নিয়ে এক ধরনের যে ফ্রেমিং, ধরেন একজন সমন্বয়ক, সেই সমন্বয়ক আমি যদি বলি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার, সেইখানের একজন সমন্বয়ক কি করলো সেটা এসে দায় পড়েছে এনসিপির উপরে, এবং এনসিপির নেতৃত্বের ক্ষেত্রে দেখা গেছে যে বিতর্কগুলো সেগুলো আসলে পুরোপুরি এনসিপির দায় হিসেবে। কারণ হচ্ছে এনসিপি তো আপনার গণঅভ্যুত্থানে প্রথম সারিতে ছিল এবং প্রধান স্টেক হোল্ডারও দাবি করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের দায়ভার তো আসবে। ইন্টারেস্টিংলি এখানে দেখেন সমন্বয়ক কিন্তু যে টার্মটা, এটা যেহেতু গণঅভ্যুত্থান একটা অর্গানিক মুভমেন্ট, সেই অর্গানিক মুভমেন্টে কিন্তু আসলে কেউ কাউকে সমন্বয় করেনি, এখানে সকল রাজনৈতিক দল বলেন, সাধারণ নেতৃত্ব বলেন, তারা কিন্তু এই সমন্বয়ক হয়ে উঠেছিল। সেই জায়গা থেকে এক ধরনের মানে যে কোনো তিতুমির কলেজে একটা অসুবিধা হলো, সেখানে একজন ছাত্র গিয়ে কোথাও চাঁদা দাবি করলো, সেটার দায়ও আমাদের নিতে হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এক ধরনের মিডিয়া ফ্রেমিং থেকে শুরু করে যে এনসিপির চরিত্র হনন এনসিপির নেতৃত্বের, এবং তারা নানানভাবে কিন্তু আক্রমণের শিকার হয়েছে। মানে অভিযোগ আসার কারণ হচ্ছে যে আপনারা তো প্রথমে সমন্বয়ক ছিলেন, মানে সমন্বয়ক থেকেই তো আপনারা ফেব্রুয়ারিতে দল গঠন করলেন। সমন্বয়ক তো আর এনসিপিতে ছিল না, সব সমন্বয়ক ছিলেন না, ঠিক আছে, কিন্তু যেহেতু একজন তরুণ এবং তিনি সমন্বয়ক দাবি করছেন, জুলাই যোদ্ধা দাবি করছেন, সেক্ষেত্রে আপনাদের উপরে দায়ভার আসারই মানে সেই সুযোগটা রয়েছে। এবং হবিগঞ্জেও কিন্তু একটি ঘটনা ঘটেছে, ওসির সামনে আপনার হচ্ছে চোখে চোখ রেখে তিনি বলছেন যে থানা পুড়িয়ে দিয়েছেন, এসআইয়ের গায়ে আগুন দিয়েছেন, যেখানে পুলিশের নিরাপত্তা নেই, পুলিশ যেখানে অসহায়ত্ব বোধ করছে এমন মন্তব্যের পরে সেখানে সাধারণ মানুষের আসলে নিরাপত্তাটা কোথায়? না, সাধারণ মানুষের নিরাপত্তার কথা যদি বলেন, এখানে যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের নিরাপত্তাও নাই। আমরা কিন্তু পরবর্তীতে দেখেছি যে যিনি আসলে এই কথাটি বলছিলেন, আমি যদি বলি যে এই জুলাই আন্দোলনের পরে আমি 5 আগস্টের পরবর্তীতে এরকম যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু আউট অফ রেজ
এবং সেখানে শুধুমাত্র যে সমন্বয়করা ছিল ব্যাপারটা তা না। তো এটা এত সরলীকরণ করে দেখলে আমার মনে হয় যে সেটা ঠিক হবে না। আর এর পরবর্তীতে কিন্তু জুলাইয়ের যারা নেতৃত্ব তাদের কিন্তু নানানভাবে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে, এবং এই যে রিসেন্টলি আমরা দেখলাম যে সুরভি নামের যে মেয়েটি, তাকে তার বয়স নিয়ে এক ধরনের ধোঁয়াশা এবং তারপরে তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা, এই ধরনের নানান কিছু আসলে আমরা দেখছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের যে রিমান্ড তো সকালে দেয়া হয়েছে, দুপুরে দেয়া হয়েছে, তারপর বিকেলে আবার জামিন হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, সেটাই। কিন্তু সেটা কিন্তু একটা বড় ধরনের চাপ তৈরি করার পরেই হয়েছে। সুতরাং এখানে আমরা যেটা দেখলাম যে এখানে আসলে অনলাইন চাপ বা এই চাপগুলো ছাড়া আমাদের সরকার আসলে তাদের টনক বলে একটা বিষয় আছে, সেটা নড়ে না আর কি। তো এই জিনিসটা। আর আরেকটা ব্যাপার দেখেন, আমি এই কথাটাই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে এই যে হাদির যে অ্যাসাসিনেশন, তো হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে একটা দেখেন নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি, এবং তফসিল ঘোষণার পর দিন যখন হাদির উপরে এরকম তিনি তো আমাদের সহযোদ্ধা ছিলেন, তো এরকম যখন একটা ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই আমরা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগি। আমি এতগুলো ঘটনার অবতারণা করলাম কিন্তু শুধু একটা কারণেই, যে এই ইনসিকিউরিটিটাও একটা কারণ, যে আমরা আসলে এই নির্বাচনের পরে আমাদের অবস্থানটা কি হবে। তো সেই জায়গা থেকেও আমার মনে হয় যে আমাদের দলের পক্ষ থেকে এই বিষয়টিও কনসিডার করা হয়েছে। জি, ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে। জাহিদুর রহমান ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মনিরা শারমিন যেটা বলছিলেন যে নতুন বন্দোবস্তের কথা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই পরিস্থিতিতে নতুন বন্দোবস্ত আসলে কোন পথে রয়েছে? না, নতুন বন্দোবস্ত এই পরিস্থিতি না, কোনোদিনই ছিল না। মনিরা যেভাবে বলছেন, আমি ওনাদের অনেকেরই এই সদিচ্ছা ছিল, আমি এটা বিশ্বাস করি। আমি ওনাদের অনেকের সাথেই টকশো করেছি, ব্যক্তিগতভাবে পরিচিত। কিন্তু দলের প্রধানতম জায়গা থেকে, যে আমি এটা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না, মানে নতুন বন্দোবস্ত তারা কালেকটিভলি সিরিয়াসলি চেয়েছেন মিন করে, আমার কাছে একেবারেই মনে হয়নি শুরু থেকে। আমি প্রায় বলতাম যে তারা তাদের কতগুলো পলিটিক্যাল এজেন্ডা সেট করছে, যেটা করতে হয়, পলিটিক্যাল পার্টিকে তার এজেন্ডা সেট করতে হয়। তারা বিচারকে এজেন্ডা সেট করেছেন, তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা, ভারতকে, আমি আসছি যে ভারতকে করা, এটা হলো আপামর সবার জন্য। আবার একটা শ্রেণীর জন্য, শিক্ষিত সচেতন শ্রেণীর জন্য সংস্কার এবং নতুন বন্দোবস্ত, এই আলাপগুলো আনার চেষ্টা করেছেন। কিন্তু আমরা আসলে দেখিনি, ধরুন এনসিপি তৈরি হওয়ার আগে ওনারা তো আসলে আগে দুটো সংগঠন ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুভমেন্টের আগে থেকে ছিল, পরে জাতীয় নাগরিক কমিটি বলে একটা সংগঠন হয়েছে, সেখান থেকে তারা এসছেন। তো তারা আসলে কি করেছেন এগুলো আমাদের জানা আছে। এগুলো খুব স্পষ্টভাবে আমরা এভাবে এখন আর বলছি না। বিভিন্ন বদলি, ডিসি পাল্টা, ওটা সেটা, ফর্মালি ইনফর্মালি আমরাও অনেক অনুরোধ পেয়েছি যে আমরা যদি তাদেরকে একটু বলতে পারি তারা এই কাজটা যদি করে দেয়। এরকম বিভিন্ন জায়গায় আমি প্র্যাকটিসটা করে আমার ডাক্তার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে যে এইসব তাদের ট্রান্সফার বা এইসব সুবিধার জন্য যদি তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া যায়। তো ইটস অ্যান ওপেন সিক্রেট, এগুলো প্রত্যেকটা পুরোটা বন্দোবস্ত। সো আপনি মুখে বলছেন এগুলো, এরপর যখন এনসিপি দলটাও তৈরি হলো, আসলে আমি খুব আলাদা কিছু দেখিনি, আমি নতুন কোনো কিছু। এবং ফাইনালেও যা করলো, আমি একটু স্কিপ করে সামনে এগিয়ে যাই, ফাইনালেও যা করলেন, কি করলেন, ওরা সিটের বার্গেইন করলেন বিএনপির সাথে। বিএনপি অতিশয় পুরনো বন্দোবস্তের একটা দল, বিএনপিকে যথেষ্ট টাফ সমালোচনা তারা করেছেন, এবং জামাতে ইসলামীও পুরনো বন্দোবস্তেরই একটা দল। জামাতকেও তারা স্বাধীনতার প্রশ্নে, ইসলামকে ব্যবহার করার প্রশ্নে, এমনকি সংস্কার বিরোধী, খুবই ইন্টারেস্টিং না, মনিরাদের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছেন জামাতকে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। জুলাই সনদ যখন তারা স্বাক্ষর করেননি, জামাত কিভাবে লোয়ার হাউসের পিআর আলাপ আনার মাধ্যমে এই সনদের আলোচনাকে ধ্বংস করেছেন, নাহিদ ইসলাম লিখেছেন। আজকে আবার তারা বলছেন না, সংস্কারের যেহেতু আমাদের মিল আছে তাই যাচ্ছি। এগুলো রাজনীতিতে এগুলো হয়, কিন্তু এগুলো সব পুরনো বন্দোবস্ত, এগুলো কোনো নতুন বন্দোবস্ত আসলে না। সো শেষ পর্যন্ত বিএনপির সাথে বার্গেইনে ওনারা যা পেতেন, জামাতের সাথে বেশি পাচ্ছেন, জামাতের সাথে চলে গেলেন। শুধু সেটা না, এটা একটা জামাত, শুধু এখানে আমরা একটা জিনিস ইগনোর করি। ধরুন মনিরা আছেন, আমি জানি না ওনার সিটে, আমি নাম বলছি না, একটা রাজনৈতিক দল আছে, ধরলাম তাদের প্রার্থী যদি মনিরা সিটে থাকে, ওই রাজনৈতিক দলের কোনো ক্যান্ডিডেট মনিরার সাথে টকশোতে বসতে রাজি হতো না। আছে এরকম রাজনৈতিক দল, ওনারা আসেন, কিন্তু শর্ত হচ্ছে কোনো ফিমেল গেস্ট থাকতে পারবেন না, কোনো অ্যাঙ্কার থাকতে পারবেন না, তাদের সংবাদ শোনার কোনো নারী যেতে পারে। এখন মনিরাকে যেহেতু তারা বলেছেন, তারা যেহেতু জোট করেছেন, সবাই ক্যাম্পেইন করেন, মনিরা তার পক্ষে ভোট চাইছেন, আপনি চিন্তা করেন তো। এগুলো নতুন বন্দোবস্ত না, এগুলো সব পুরনো বন্দোবস্ত। আমি আমাকে কোনো না কোনোভাবে জিতিয়ে আনতে চাই। একটু জানতে চাই যে এনসিপি তো জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে, তো জামাতের তো এখনো কোনো নারী
প্রার্থী জামাত দেয়নি। জি, দেয়নি। হ্যাঁ, সেক্ষেত্রে কি মানে নারীরা জামাতের সাথে জোটবদ্ধ হলে জামাত থেকে তারা আসন পাবে না, এই সম্ভব মানে শঙ্কা থেকে কি তারা সরে দাঁড়িয়েছে কিনা এনসিপির নারী আমি নেত্রী একটা যারা তথ্য ছিলেন? আবার সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে জামাত যে কয়েকটা নোট অফ ডিসেন্ট দিয়েছে এর মধ্যে নারীর জন্য যে 5% ওটাই ওর নোট অফ ডিসেন্ট আছে। মানে এনসিপির একটা অসাধারণ ব্যাপার আছে। আমি কিছুদিন আগে একটা শো থেকে ফেরার সময়, এটা পার্সোনালি কথা ছিল, আমি আজকে পাবলিকলি বলি, মনিরার সাথে আমরা একই গাড়িতে ফিরছিলাম, আমি বলছিলাম যে আমার অসাধারণ একটা জিনিস লাগে এনসিপির, সেটা হচ্ছে এত নারী ইয়াং মেয়েরা পলিটিক্সের সামনের সারিতে, কারো কোনো উত্তরাধিকার দিয়ে না। আমরা অন্যান্য দলগুলো তাকে কি দেখতাম, দু একজনের বাইরে যারা টপে থাকে প্রায় সবাই আসলে কোনো না কোনো ফর্মের উত্তরাধিকার থেকে এসছে, হাজব্যান্ড, বাবা, এভাবে মানে সেই পরিচয় আসছে। সেই পরিচয় আসছে। কিন্তু এনাদের ক্ষেত্রে যেটা হলো, এতগুলো নারী, এবং আমি টকশোতে আসার কারণে অনেকের সাথে আমি পরিচিত, ব্রাইট ইয়াং লেডিজ, তারা রাজনৈতিকভাবে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠছেন, এতটা অ্যাক্টিভ হয়ে উঠছেন, সেই নারীরা জোট করছেন যারা নারীর প্রশ্নে নোট অফ ডিসেন্ট দেয়, এবং একজনও তারা মনোনয়ন দেয়নি। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আসতে চাই। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াত ইসলামের জোট এবং এনসিপির জোট অনেক এগিয়ে। আপনি কি তাই মনে করেন কিনা? বিএনপি থেকে তারা এগিয়ে কিনা, একটু আপনার কাছ থেকে জানতে আমি চাই। আপনাকে বলি যে ওনাদের নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে একবার কোট আনকোট 400-র মধ্যে 300 আসন এনসিপি পাবে, বিএনপি 50টা থেকে 100টা সিট হাইয়েস্ট পেতে পারে, আছে না? এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তো ওদের সংগঠনে এখনও ওই যে মনিরাদের সংগঠনে ভালো পজিশনে আছে, এবং সে সাইড লাইনে না। পার্টিতে, বিভিন্ন পার্টিতে এরকম লোকজন, উদ্ভট কথাবার্তা বলা লোকজন থাকে, আমাদের পার্টিতেও ছিল, কিন্তু এরা সাইড লাইনে ছিলেন, সাইড লাইনে ছিলেন, অনেক কথাবার্তা বলতেন, তারা সবসময় সাইড লাইনে থাকে, সাইড লাইনে না। তো এখন গেল যে ইলেকশনটা, আমি আপনাকে বলছি যে 12 তারিখে ইলেকশনটা যেন একটা জেনুইন নির্বাচন হয়, যেটা জাহিদ ভাই শঙ্কা প্রকাশ করলেন যে নির্বাচনের কোয়ালিটিটা যদি, আমি মনে করি অপোজিশন যদি স্ট্রং অপোজিশন না হয়, তাহলে ওখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যদি একটা বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতা না হয়, তাহলে ভোটাররা আসতে চায় না। জাহিদ ভাইকে যদি মনে করে যে জাহিদ ভাইয়ের সব ভোটাররা যে উনি পাশ করবেই, জাহিদের ভোটারও যাবে না, জাহিদের আম্মাও যাবে না, বলবেন যে বাবা তুই তো পাশ করে আছিস, আমাকে কষ্ট করতে হবে কেন, যেতে হবে কেন? তো এটা হচ্ছে, আমি ইলেকশনের যে এই যে কোয়ালিটি, এইটা নিয়ে আমি শঙ্কিত, বরঞ্চ যে ওগুলো অনেক কথা থাকে চাপ তৈরি করার জন্য, পলিটিক্যাল রেটরিক, নেতাকর্মীদেরকে একটু অ্যাক্টিভেট করার জন্য, উত্তেজিত করার জন্য, এগুলো অনেক কথাই বলে। এগুলোকে আমি মনে করি যে খুব ধরা ঠিক না। আমরাও বলছি, আগে আমরাও বলছি মানে এরশাদ বঙ্গোপসাগরে ফেলে দেব, একটা সময় তো সম্ভাবনা ছিল বা সম্ভাবনা জেগেছিল যে এনসিপি বিএনপির সাথেই জোটবদ্ধ হবে, পরবর্তীতে তারা জামাতের সাথে জোটবদ্ধ হলেন। সেক্ষেত্রে কি মানে এটা কি ধরে নেওয়া যায় যে? আমি আপনাকে বলি, এনসিপি সম্বন্ধে আমার একটা স্বতন্ত্র ধারণা ছিল বা এখনো আছে। সেটা হচ্ছে যে দেখুন, 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে পুরো 60-এর দশকের যে ছাত্রনেতারা, একবার 61 সালে ছাত্রলীগের প্রেসিডেন্ট শাহ মুয়াজ্জম হোসেন, তারপরে ওবায়দুর রহমান থেকে আরম্ভ করে তুফাইল আহমেদ পর্যন্ত, এই যে ছাত্রলীগের নেতৃত্বটা দেখুন, ছাত্র ইউনিয়নের নেতৃত্বটা দেখুন, রাশেদ খান মেনন, মুস্তফা জামাল হায়দার, মতিয়া চৌধুরী, এরা প্রায় 50 বছর, পরবর্তী 50 বছর অপোজিশন অ্যান্ড পজিশন পলিটিক্সটা লিড করছেন। তো আমার ধারণা ছিল, আপনি দেখুন 90 সালকে কেন্দ্র করে আমাদের যে 80-র দশকের ছেলেমেয়েরা, এখনও দেখেন আমাদের 80-র দশকের ছেলেমেয়েরা প্রচুর ব্রাইট, কিন্তু এই যে ধরুন শিরিন, আমি আসবো আপনার কাছে। এখন আমার কথাটা হচ্ছে
যে ছাত্র এখন যারা যে 2024-এ যারা লিড করলেন, আমরা তো এদেরকে সামনে রেখেই তো এদেরকে ব্যানার পোস্টার বয় মনে করে, এদেরকে ব্যানার মনে করেই তো আমরা পেছন থেকে পলিসিটা করেছি। আরেকটা বিষয় মোশাররফ আহমেদ ভাই, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। এনসিপির বা এনসিপি না হলেও এই ছেলেমেয়েরা আগামী 50 বছর আমাদের রাজনীতির প্রাসঙ্গিক থাকবে, এটা আমার কামনা। এবং এরা যে সুন্দর করে কথা বলে, বিশেষ করে ওদের মেয়েরা, যেটা বললেন যে মেয়েরা যে সুন্দর করে আমাদের রাজনীতিতে, টক শোতে, অ্যানালাইসিসে যত স্ট্রং, আমার কাছে মনে হচ্ছিল যে এরা আগামী 50 বছর আমাদের দেশের রাজনীতি লিড করবে। কিন্তু জামাতের কুলে উঠে, মানে জামাতের টুকরে ইয়াতে গিয়ে, থলিতে গিয়ে এই পুরুষ সম্ভাবনাকে আমি আপনাকে বলছি যে তছনছ হয়ে গেল, এটার জন্য আমি খুব কষ্ট পাই। যে একটু ছোট করে জানতে চাই আপনার কাছে যে ব্রাহ্মণবাড়িয়া একটি ঘটনা ঘটেছে, সেখানে শতাধিক জুলাই যোদ্ধা ছাত্র দলে অংশ নিয়েছে, মানে তারা ছাত্র দলে যোগ দিয়েছেন এবং তারা বলছেন যে যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে তারা জুলাইতে আন্দোলন করেছে, সেই স্বপ্ন এবং আশা ম্লান হয়ে গেছে। না, আমি এইভাবে তো দেখার দরকারটা কি? বিএনপি কি জুলাইয়ের বাইরে কিছু না? বিএনপি জুলাইয়ের বাইরে তো কিছু না। ছাত্রদল কি এর মধ্যে ছিল না? আর ছাত্রদল তো কি ছিল? না, নরমালি আপনার হচ্ছে ম্লান হবে কেন? ম্লান হয়ে গেছে। আমার প্রশ্নটা এটাই যে ম্লান হবে কেন আসলে? না, জুলাইয়ের এক্সপেকটেশনটা কি? জুলাইয়ের এক্সপেকটেশনটা হচ্ছে শেখ হাসিনা যাবে, দেশে একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ফিরে আসবে, সবার অধিকার থাকবে, কথা বলার অধিকার, সবার ব্যক্তি স্বাধীনতা, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা, এইগুলি সমন্বিত হবে, আমরা একটা ব্রাইট সুন্দর বাংলাদেশ দেখব। এইটাই তো মূল চেতনা। তো এইটা এখন নষ্ট হবে কেন? এটা নষ্ট হয় নাই। বরঞ্চ বলতে পারেন যে জুলাইয়ের যারা আমাদের পোস্টার বয় যারা ছিলেন, তাদের কাছে আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম, তাদের গতিটা আমাদের প্রত্যাশার সাথে যাচ্ছে না। মানে এখানে পুরনো রাজনৈতিক দল অথবা পুরনো রাজনীতিবিদদের কোনো দায় আছে কিনা? জুলাইয়ের চেতনা নষ্ট হবে কেন? কি যারা নতুন রাজনীতিতে যোগ দিয়েছেন, এনসিপির কথাই ধরা যাক, তারা তো নতুন রাজনীতিতে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে আপনাদের মতো যারা পুরনো দল ছিলেন এবং পুরনো নেতা ছিলেন, যাদের অভিজ্ঞতা অনেক, তাদেরও তো সহযোগিতা করার একটা জায়গা ছিল। আমি আপনাকে বলি, 69 এবং 90 দুটাকে দেখেন। এখানে ছেলেমেয়েরা যাদের নিজস্ব দল থেকে সর্বদলীয় ছাত্র ঐক্য, আপনার মনে আছে, সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে আমরা আন্দোলনটা করলাম। তো সর্বদলীয় ছাত্র ঐক্য যখন এরশাদের পতন হলো, এটা বিলুপ হয়ে গেল। তাইলে প্রত্যেকে দলীয় শৃঙ্খলার মধ্যে ফিরে গেছে। জুলাইয়ে যদি এইরকম সবাই যদি সবার নিজস্ব দলীয় শৃঙ্খলায় ফেরত যেতেন, আজকে যে এনসিপির নামে যে এই যে মুনিরা যে অভিযোগ করলো, কোথায় জামালপুরে কে ঝামেলা করছে, এইটার অভিযোগ যে এনসিপিকে পেতে হচ্ছে, এটা তো পেতে হতো না। তারা যদি প্রত্যেকের নিজস্ব যে ডিসিপ্লিন ছিল, পলিটিক্যাল পার্টির ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিনে ফেরত যেতেন, ওইখান থেকে আলাদা না হয়ে একটা দল করে, এবং এই আলাদা হয়ে দল করে আপনি, এটা স্বাভাবিক 26 বছর বা 27 বছরের কোনো নেতার পেছনে 56 বছরের কোনো অভিজ্ঞ পলিটিশিয়ান আইসা তার নেতৃত্বে আসবে না। এইটাই স্বাভাবিক। এবং এটা হয়েছে, এটা ওয়ান অফ দ্য ক্রাইসিস এনসিপির, এটা বড় একটা ক্রাইসিস, এটা যে 26 বছরের ছেলের আন্ডারে বা 29 বছরের ছেলের আন্ডারে 59 বছরের একজন অভিজ্ঞ পলিটিশিয়ান, সুপ্রিম কোর্টের বিশাল লয়ার, তিনি আসবেন না। জি, আমি আসবো আপনার কাছে। মনির শর্মা, একটু আসতে চাই। জাহিদুর রহমান ভাই যেটা বলছিলেন যে একটা সময় ডিসি বদলির সহ নানা বদলি নিয়েও কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তো সেক্ষেত্রে আপনারা এখন প্রশাসনের উপরে দায় চাপাচ্ছেন কেন? যে প্রশাসন আপনাদের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না বা একটি দলের দিকে ঝুঁকে পড়ছে। সেক্ষেত্রে আপনারাও তো কিছুদিন আগে এই বদলি বাণিজ্যে বা যেটা অভিযোগ করছিলেন সেখানে জড়িত ছিলেন। তো সেক্ষেত্রে প্রশাসনকে কিভাবে ঢেলে সাজালে আপনাদের সন্তুষ্টি অর্জন করা যাবে? দেখেন, আপনার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। আপনি যেটার কথা বলছেন এটি হচ্ছে অভিযোগ, এটি তো প্রমাণিত নয়। এরকম অনেক জায়গায় আমি নিজেও শুনেছি যে আমাকে এরকম অনেক মানুষ আসছে, যে যারা আমার কাছে আসছে, যে কোথাও থেকে তিনি শুনেছেন আমাকে বললে কাজ হবে, অথচ আই ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার।
সো এরকম ঘটনা তো আমরা নিজেরাও এক্সপিরিয়েন্স করেছি। এবং জানেন আপনি মানে এরকম ঘটনা ঘটেছে যে আমাদের এনসিপির অফিসে সেই কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের এরকম অনেক মানুষজন এই তদবির নিয়ে এসছে এবং তাদের আমরা যখন বলছি যে আপনাদের কারা পাঠাচ্ছে, তখন তারা বলছে যে আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি, সেখান থেকে আমাদের বলছে যে যেহেতু আমাদের উপদেষ্টারা আছে আমাদের বললে কাজ হবে। অথচ আমরা মানে এই জিনিসগুলো কিন্তু আমাদের পর্যন্ত এসছে যে আমাদের বললে নাকি কাজ হয়ে যায়, কিন্তু আমরা তো কাউকে বলিনি। ব্যক্তিগতভাবে আমি তো বলতে পারি এটাই মানে শক্তভাবে যে আমি তো কাউকে বলিনি। সুতরাং এই জিনিসগুলো অভিযোগ পর্যায়ে আছে এবং দেখা গেছে যে যখন আসলে অনেকেই আমাদের কাছে এসছেন কাজ হয়নি, তারপর আমাদের ব্যাপারে গিয়ে একটা নেতিবাচক কথা বলেছে। তো এরকম নানান ধরনের ব্যাপার আছে এবং এই জিনিসগুলো যখন অভিযোগ পর্যায়ে সেই বিষয়গুলো আসলে কিভাবে রেসপন্ড করব বা রেসপন্ড করা উচিত বলে আমি মনে করি না। এখানে প্রশাসনের ক্ষেত্রে যেটা বলার ব্যাপার আমার আছে সেটা হচ্ছে যে দেখেন প্রশাসনে শুধুমাত্র যে বিএনপির আধিপত্য সেটা আমি মনে করি না। প্রশাসনে জামাত বিএনপি দুই পক্ষেরই আধিপত্য আছে। এখন যেই দল আসলে ভাগে যখন আসলে কম পায় তখন তারা এক ধরনের অভিযোগের মধ্যে চলে যান। যেখানে দেখবেন যে জামাতের ডিসি বা প্রশাসন পুলিশে দেখবেন যে এসপিরা জামাতের, সেখানে বিএনপি অভিযোগ করছে এবং বিএনপির যেখানে অনেকে পরিচয় দিচ্ছে যে আমি অমুক নেতার ভাগ্নে, আমি আমার এলাকাতেই যদি বলি বা এরকম একজন ওসি ছিলেন উনি সরাসরি বলতেন একজন বিএনপির বড় নেতার আমি ভাগ্নে। তো আমি খুবই অবাক হলাম যে আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনি এই পরিচয় কেন দিচ্ছেন, আপনার তো এই পরিচয় প্রয়োজন নাই, আপনি আপনার যেই কাজটা আপনি পেশাদারিত্বের সাথে করবেন, আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি নাগরিক এবং আপনি একজন সরকারি কর্মকর্তা। তো এই সংকটটা তো বাংলাদেশে আছে এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এই মানে ভাগাভাগির ফলে যেটা হচ্ছে সেটা হলো যে প্রশাসন ঠিকভাবে কাজ করবে এবং নির্বাচনকালীন এই পুরো প্রশাসন পুলিশ আসলে সাধারণ জনগণের পক্ষে কাজ করবে, এই বিষয়টি আসলে এক ধরনের আস্থাহীনতার মধ্যে আছে। এবং যখন আসলে একটু জানতে চাই আপনার কাছে, আপনি এনসিপির প্রতিনিধি হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার পরে আপনাদের যে নারী নেত্রীরা ছিলেন তারা কেন দল থেকে বের হয়ে গেলেন? আচ্ছা, এটা তো আমি বললাম যে এটি আসলে প্রত্যেকেরই ব্যক্তিগত জায়গা থেকে তাদের একটা স্ট্যান্ড, শুধু নারী নেত্রী নয়, অনেক নেতা ছিলেন। জি 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 এটি তো প্রত্যেকেরই এক ধরনের আমি যদি বলি যে যারা যদি তাসনিম যারা বলি, তারপরে তাজনুভা জাবিন এবং মুশফিকুর সালেহিন, ওনারা আসলে ওনাদের ব্যক্তিগত জায়গা থেকে ওনারা খুব গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিলেন আমাদের দলে। সেই জায়গা থেকে এই জোটের বিষয়টির এক ধরনের বিরোধিতা করেই তারা পদত্যাগ করেছেন। এবং আমি যদি বলি যে দেখেন এটি তো আমি এখানে প্রত্যেকেরই এক ধরনের ব্যক্তিগত গ্রাউন্ড ছিল এবং প্রত্যেকেই কিন্তু আমি বলবো যে যারা পদত্যাগ করেছেন তাদের এক ধরনের অডিয়েন্স আছে বাংলাদেশে। তো আমাকে যারা আসলে বিশ্বাস করে যারা এনসিপিকে সমর্থন করেন, সেই অডিয়েন্সটার জন্য তো তার প্রতি তো আমার দায়বদ্ধতা আছে। এটা তো খুব স্বাভাবিক। বাংলাদেশে যারা রাজনীতি করেন তাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের পালস বুঝতে না পারা। মানে তাহলে কি আপনারা সাধারণ মানুষের পালস বুঝতে হ্যাঁ, পারেননি? আমি একটু ব্যাখ্যা করি জিনিসটা। দেখেন তাদের এক ধরনের অডিয়েন্স আছে, তাদের মনে হয়েছে যে না এই বিষয়ের সাথে তারা একমত নন। কিন্তু আমি যদি বলি যে এনসিপি তো আসলে মধ্যপন্থী রাজনীতি মানে এই বার্তা দিয়ে এনসিপি এসছে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের বার্তা দিয়ে এসছে। এই সময়ের এই সিদ্ধান্তটি সঠিক নাকি ভুল, এটার পক্ষে অনেকে আছে, এটার বিপক্ষে অনেকে আছে, অনেকে আসলে নীরবভাবে প্রতিবাদ করছে। দলের মধ্যে আমাদের সেই গণতান্ত্রিক চর্চাটি আছে। এইখানে আমি যদি বলি যে এই সিদ্ধান্তটি এই সময়ের জন্য সঠিক নাকি ভুল, এটি কিন্তু এই মুহূর্তেই বলা যাবে না, কারণ এটি ভবিষ্যৎ মূল্যায়ন করবে। কারণ আমরা যখন এখন মূল্যায়ন করি যে বিএনপি জামাতের যে জোট সেটি আসলে ঠিক ছিল নাকি ভুল ছিল, এবং অনেক ক্ষেত্রে আমরা তাদের পক্ষ থেকে বলা হয় যে তাদের এটি ভুল ছিল। সুতরাং এটি কিন্তু আমরা এত বছর পরে এসে মূল্যায়নের একটা জায়গা আছে। এবং আমি একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে এই জোট বা আসন সমঝোতা যেটাই বলেন এনসিপির সাথে, সেটির পরে আমি যখন আমার এলাকায় গেছি খুব গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস আমি খেয়াল করেছি। দেখেন একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ, যারা ভোটার, যারা গ্রামের একটা ইউনিয়নের ভোটার, তাদের কিন্তু এই সব নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই। তারা এরকমভাবে দেখছে বিষয়টি, সেটা হচ্ছে যে জামাতের সাথে বিএনপিও গেছে, আওয়ামী লীগও গেছে, আর তোমরা নতুন দল, তোমাদের তো কারোর না কারোর সাথে যাওয়া দরকার ছিল। কারণ তারা এটি মনে করে যে আমাদের যেহেতু সাংগঠনিক জায়গাতে শেষ করি, একটু শেষ করি। দেখেন
সেই তৃণমূল পর্যায়ের আমার যে ভোটার তাদের কথা তো আমার বুঝতে হবে, কিন্তু এই যে পদত্যাগ করার যে বিষয়টি বা দলটা যাতে আসলে না ভাঙে এই ব্যাপারে কিন্তু তারা খুব কনসার্ন। তারা এখনো এই বিষয়টি নিয়ে আশাবাদী যে এনসিপি যেই তরুণরা এসছে রাজনীতি করতে তাদের নিয়ে আশাবাদী, এবং এই জোটটি তাদের জন্য খুব বেশি অসুবিধার না, কারণ তারা মনে করে যে সাংগঠনিকভাবে যেহেতু আমরা দুর্বল, সেই জায়গা থেকে আমাদের যদি আমি বলি যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চায়, সেই ক্ষেত্রে কোনো না কোনো দলের যদি সাপোর্ট থাকে সেটি তাদের জন্য কোনো অসুবিধার জায়গা না, এবং তারা এনসিপিকে নিয়ে এখনো আশাবাদী এবং ভবিষ্যতেও তারা আশাবাদী থাকতে চায়। এবার প্রশ্নটা হচ্ছে যে এনসিপি এই জোটের পরে বা এই আসন সমঝোতার পরে তার মানে এর পরে নির্বাচনের পরে তার সত্যিকারের যেই চরিত্রটা, সেই চরিত্রটা হারিয়ে ফেলে কিনা, এটি হচ্ছে প্রশ্ন। এটি যাতে হারিয়ে না ফেলে এবং তার যে মধ্যপন্থী রাজনীতির যে কমিটমেন্ট সাধারণ জনগণের কাছে সেটি যাতে রক্ষা করতে পারে, এটি হচ্ছে আসলে আমাদের মূল জায়গা হওয়ার কথা এবং হওয়া উচিত। এই ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত, যেমন আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি, কিন্তু আমি নির্বাচন পরিচালনা যে কমিটিটি আছে সেটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমি অন্তত চেষ্টা করছি যে আমাদের যে গণভোট নিয়ে কিন্তু আমাদের দলের একটি বড় পরিকল্পনা আছে। কারণ আমি যদি বলি যে সংস্কার যে সমন্বয় কমিটি ছিল এনসিপির পক্ষ থেকে, আমি নিজেও সেই কমিটির একজন মেম্বার। সুতরাং সংস্কার এই তথ্যটা নির্বাচনের পরে আপনারা কেন আসল চরিত্রে ফিরে আসেন? না দেখেন, এটা তো রাজনৈতিক কৌশল হিসেবে আমরা বলছি। এখন এমন তো না যে বাংলাদেশে কোনো দলই এই কোনো দলের সাথে জোটবদ্ধ হয়নি বা আসন সমঝোতায় যায়নি। মানে এখানে তো অসুবিধাটা কোন জায়গায়, যে এনসিপি বলছিল যে আসলে 300 আসনের প্রার্থী দিয়ে তাদের এক ধরনের সাংগঠনিক জায়গাটা শক্ত করে হয়তো তারা এর পরের নির্বাচনেও তারা কম্পিট করতে পারতো, আরো ভালোভাবে তারা হয়তো জয়ের মুখ দেখতে পারতো। কিন্তু এখানে মানুষের প্রত্যাশা এক ধরনের ভঙ্গ হয়েছে, এবং সেটা আমি যদি বলি সবার ক্ষেত্রে না, কিন্তু আমাদের এক ধরনের অডিয়েন্স আছে যারা হচ্ছে মিডল ক্লাস, তারা কিন্তু আসলে এই ব্যাপারটা নিয়ে আশাহত। জাহিদুর রহমান, আপনার কাছে একটু ফিরতে চাই। সেটি হচ্ছে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা হলফনামা জমা দিয়েছেন। যে হলফনামা জমা দিয়েছেন সেটাতে মানে তারা পরিচয় দিচ্ছেন তারা মধ্যবিত্ত, এমন একটি পরিচয় দিচ্ছেন। যে তথ্য উপাত্ত তারা হাজির করছেন সেখানে এবং বাস্তবতার সাথে অনেকটাই মিল নেই। কেউ এমন পরিচয় দিচ্ছেন বা এমনভাবে দেখাচ্ছেন যে তার অর্থ সম্পদ নেই, অথচ তিনি বাস্তবে দেখছি যে হাজার হাজার টাকার জুতো পরছে, দামি ঘড়ি পরছে। এই হলফনামা দিয়ে আসলে কি কাজ নির্বাচন কমিশনে? তারা তো মাঠ পর্যায়ে এটা খোঁজ খবর নিচ্ছেন এবং ব্যবস্থাও নিচ্ছেন না। আমি এটাকে তারপরও খুব ছোট করে দেখি না, আমি প্রায় বলছি কথাটা। ইনফ্যাক্ট একসময় এই হলফনামার নিয়ম ছিল না। এটা শুরু হয়েছে 2008 সালে নির্বাচনে, ওই 1/11 সরকারের সময় এটা আরপিওতে ইনক্লুডেড হয়েছে। এই যে আমরা হাসাহাসি করছি আজকে, এটাও কি করতে পারতাম যদি এই তথ্যটা না পাওয়া যেত? ইটস ইম্পর্টেন্ট, এবং এটার ইম্প্যাক্ট তৈরি হচ্ছে আস্তে আস্তে। এতদিন শেখ হাসিনার সময় হাসাহাসি হচ্ছে, উনি পাত্তা দেন নাই কারণ ওনার ভোট লাগতো না। এখন থেকে এবং ভবিষ্যতে তো ভোট হবে, এবারের হোক পরের বারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সুতরাং এটাকে গুরুত্ব দিতে হবে। আর আমি নির্বাচন কমিশনকে আমরা এই চাপগুলো আস্তে আস্তে এখন তৈরি করবো। ঠিক আছে, যা দিয়েছে আপনি নিশ্চিত থাকেন এর মধ্যেও নানান গরমিল পাওয়া যাবে, আপনি খুঁজে বের করুন। নির্বাচন কমিশনের এই প্রবণতা থাকতে হবে, কয়েকটা অন্তত তারা যাচাই বাছাই করবেন, করে এগুলো কিন্তু ফৌজদারি অপরাধ। আপনি শপথ করে এই তথ্যগুলো দিচ্ছেন, হলফ করে বলছেন, জুডিশিয়াল স্ট্যাম্পে তথ্য দিচ্ছেন। এটা তাদেরকে কিছু অন্তত, যদি বাংলাদেশকে আস্তে 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 রেগুলেশনের দিকে নিতে হয়, রুলসের দিকে নিতে হয়, করে আপনি যদি একটা দুটো এমপি পদ বাতিল করে দিতে পারেন, এগুলো কিন্তু এমপি পদ বাতিল করার যোগ্য অপরাধ, জি। সুতরাং ওটা যদি করে দিতে পারেন তাহলে হবে। এবং আমরা আসলে এই কাজ, এই যে আমরা এই কথাগুলো বলছি, নির্বাচন কমিশনও কিন্তু টকশোগুলো দেখছে। আমি নিজে বহু টকশোতে এই প্রশ্ন শুনেছি, সো তারাও শুনছেন আমি আশা করি। এবং পরবর্তীতে আপনাদের এখান থেকে সাংবাদিকরা যখন তাদের ওখানে যাবেন, ক্রমাগত তাদেরকে এই প্রশ্নের মধ্যে রাখা, মানে গণতন্ত্র তো আসলে এভাবে কাজ করেছে। ধন্যবাদ আপনাকে। মোশাররফ আহমেদ ঠাকুর, একটু আসতে চাই। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বলেছেন প্রশাসন একটি দলের পার্টি অফিসকে কেন্দ্র করে তাদের কেবলা ঠিক করে ফেলেছে। একটু জানতে চাই যে একটি দলের পার্টি অফিসে কি এমন মধু রয়েছে যেখানে তাদের কেবলা ঠিক করতেই হবে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো এতদিন গভর্নমেন্টেই ছিলেন, তার যে এপিএস, তিনি ফেরেস্তা, তার এপিএস 311 কোটি টাকা তার নামে অভিযোগ আছে। তিনি দুদকে ঘুরছেন এবং তিনি ইলেকশনই করছেন না, ম্যাক্সিমাম লোকজন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ইলেকশন করছে না, যে সম্পদের হিসাব দিতে হবে।
যারা বলতেন যে ভাই আমাদের পকেটে দেখুন, এইভাবে পকেট দেখাইয়া পকেটে দেখুন আমাদের মানি ব্যাগ নাই, আমাদের পকেটে 50 টাকা নেই, তারা জমিদারের নাতি হয়ে গেছেন না? তো ক্যাবলা ঠিক, তো আমি এইটার আনসারটা জাহিদ ভাই অলরেডি দিয়ে দিয়েছেন। পার্টি না চাইলেও অনেক সময় যখন দেখে যে ওই পার্টি জিতবে কিনা, উইনিং পার্টির সাথে এইরকম কেউ কেউ সংশ্লেষ যোগাযোগ রাখতে চায়। আপনাকে আমি আসি একটা এই জায়গাতে, যে মুনিরা যে জায়গাটা বললেন সেইটা হচ্ছে যে জামাতে ইসলাম বিএনপি এবং আওয়ামী লীগের সাথে যখন ছিল, আওয়ামী লীগের সাথে ছিল একভাবে, আন্দোলনে ছিল, তারপর এলাই করে 96-এ নির্বাচন করেছে, 3টা আসন পেয়েছে 7ম জাতীয় সংসদ নির্বাচনে। আর বিএনপির সাথে যখন এলাই করেছে 2001 সালে, তখন সে ডিসাইসিভ না, সে 17টি আসন পেয়েছে, বিএনপি 194টির মতো আসন পেয়েছে। তো এখন আমি আপনাকে বলছি যে একটা হচ্ছে আমার মুঠার ভিতরে থাকবে একটা এই কলমটা, না আমি কলমের ভিতরে, কলমটা এত বড় কলমের ভিতরে আমি ঢুকে যাব। তো জামাতের সাথে এনসিপি গেছে, এনসিপির সাথে জামাত আসে নাই। বিএনপির সাথে জামাত এসেছিল, বিএনপি জামাতের সাথে যায়নি। কথাটা বুঝবেন। আপনার সম্পাদক হায়দার আলী, এক্সিকিউটিভ এডিটর, তার সাথে যদি আমাদের রাশেদ হাঁটে, তো রাশেদের সাথে হায়দার আলী হাঁটছেন না হায়দার আলীর সাথে না রাশেদ হাঁটছেন, বুঝবেন এটা। তো আমি আরেকটা ছোট জিনিস দেখাই। একজন মুফতি সাহেব, এই নাম বলি, মুফতি মামুনুল হক বলছেন যে আমরা যদি ক্ষমতায় যাই, আমাদের জোট, মানে এই জোট আর কি, তাহলে দেশে 2টা আইডি হবে। একটার নাম হবে এনআইডি, সবাই পাবেন, আর একটার নাম হবে ভিআইডি। তারা আফগানিস্তানে গিয়ে দেখে আসছেন, বলছেন তার বক্তব্য যে ভিআইডি ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার। তো খালেদ মহিউদ্দিন প্রশ্ন করলেন যে ভাই, ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমার তো কোনো, ভিআইডিটা কি? এনআইডিটা তো বুঝলাম, এনআইডি সবাই পাবেন, মানে আফগানিস্তান থেকে আমাদের কি শেখার আছে? ভিআইডি ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার কারা পাবেন? ভিআইডি কার্ডটা কে পাবেন? বলছে যাদের ইসলামী রাষ্ট্র পরিচালনায় জ্ঞান আছে, বুদ্ধি আছে, এইরকম যাদের প্রতীয়মান হবে তারা পাবে। তো তিনি বলছেন যে আমার তো ইসলামী রাষ্ট্র পরিচালনা সম্বন্ধে জ্ঞান বুদ্ধি নাই, আমি আধুনিক শিক্ষায় শিক্ষিত, তা আমি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তো জানি না ভাই। তো সেই ক্ষেত্রে কি হবে? বলছে এইটা তখন বিবেচনা করবেন, বিশেষজ্ঞরা বিবেচনা করবেন। তো আমাদের সাথে যখন ছিল তখন এইসব কথাবার্তা, একটা এনআইডি হবে, একটা ভিআইডি হবে। জি, আমি আসবো মুনিরা শারমিন পাবেন কিনা, করে জানতে চাই, জাহিদুর রহমান ভিআইডি পাবেন কিনা এটা আমি জানি না। আরেকটা হচ্ছে, আমি জাহিদ ভাইয়ের একটা বক্তব্য আমি আমার মতো করে ব্যাখ্যা করি, একটু ছোট করে, যে আপনি আমার বহুদলের সুবিধা নেবেন, বহুদলের সুবিধা নিয়ে আপনি ভোটিং সিস্টেমে আসবেন, আপনি এক ব্যক্তি এক ভোট সুবিধা নেবেন। আপনি যদি কোনো কারণে নির্বাচিত হন, আপনি কি আমার এক ব্যক্তি এক ভোটের যে অধিকার, প্রায় 50 বছর আন্দোলন করে এই এক ব্যক্তি এক ভোট প্রতিষ্ঠা করতে হয়েছে। 1937 সালে যে নির্বাচন হয়েছে, সেইখানে যাদের চৌকিদারি ট্যাক্স 6 আনা ছিল, তারাই শুধু ভোটার ছিলেন। আপনি জানেন কিনা জাহিদ ভাই, শুধু 6 আনা চৌকিদারি ট্যাক্স ছিল মিনিমাম, তারা ছিলেন, মানে জমি জমা যাদের আছে এরা ট্যাক্স দেয় যারা। জি, আমি 70 সালের প্রতিষ্ঠা হলো এক ব্যক্তি এক ভোট। তো আজকে এই জোট যদি বিজয়ী হয়ে যায়, যে মামুনুল হক এবং এই যে কি নাম হাত পাকা আর দাড়িপাল্লা, তো এরা যদি জয়ী হয়, তাহলে এরা কি এক ব্যক্তি এক ভোট রাখবেন কিনা? এটা তো কোয়েশ্চেন। এরা প্রতি 5 বছর পর নির্বাচন হবে কিনা, এটা রাখবেন কিনা, নির্বাচনের ব্যবস্থা এটা রাখবেন কিনা, এটা তো কোয়েশ্চেন। আমাদের সময় এই কোয়েশ্চেন করার মতোই সাহস ছিল না জামাত ইসলামের,
হাত ধন্যবাদ পাকা কারোই আপনাকে। ছিল না। ডক্টর জাহিদুর রহমান, একটু আসতে চাই, একটু জানতে চাই আপনার কাছ থেকে যে যারা একটা সময় চাকরির জন্য আন্দোলন করেছিলেন তারা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা এখন যে হলফনামা দিচ্ছেন, দেখা যাচ্ছে যে প্রার্থীর চেয়ে প্রার্থীর স্ত্রী যিনি রয়েছেন তার গহনার সংখ্যা বেশি এবং অনেক সময় দেখা যায় প্রার্থীরও টাকা বেশি, 50 লাখ টাকার উপরেও কেউ কেউ দেখিয়েছেন। তো যারা একসময় চাকরির আন্দোলন করেছেন তারা এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং এই 14 মাসে তাদের এত টাকা আসলে উৎস কি এবং কোথা থেকে আসলো? এই ব্যাখ্যাগুলো তাদেরকে আসলে দিতে হবে। মানে ধরুন আমার এলাকায় সবচেয়ে খারাপ এবং ভাঙা বাড়িটা আমার, পাবলিকলি বলেছেন এরকম মানুষজন আছে। তারও পরবর্তীতে যে হলফনামা দেখা গেছে তিনি তার বাবার চাইতে ধনী, মানে তার বাবাও নির্বাচন করছেন, বাবাও মানে হলফনামা দিয়েছেন, তিনি তার বাবার চাইতে ধনী। তো এই ঘটনাগুলো আছে, এই প্রশ্নগুলোর জবাবদিহিতা আমাদের আসলে চাইতে হবে। আর আমি আবার একটা কথা একটু বলেও রাখি, বিশেষ করে এনসিপিকে আমরা বেশি প্রশ্ন করছি, কারো কারো মনে হতে পারে যে এটা কেন করছি, এটার একটা কারণ আছে। এনসিপির প্রতি আমাদের এক্সপেকটেশন কি আমরা তৈরি করেছি? না, ওনারা তৈরি করেছেন। এই যে নতুন বন্দোবস্তের আলাপ আসলো, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত, আপনি বলছেন আপনি আগের রাজনৈতিক দলের মতো হবেন না, আপনি কিন্তু বিএনপিকে সমালোচনা করছেন এবং যৌক্তিকভাবে। বিএনপির বহু মানুষ নানা রকম অনিয়ম দুর্নীতির সাথে 5 আগস্টের পরেও জড়িত হয়েছে। বিএনপি নিজেই তো পরিষ্কার করেছেন এবং যৌক্তিক সমালোচনা করেছেন। তো এখন যখন বিশেষ করে আপনি দুর্নীতির পয়েন্টে করেন কাউকে সমালোচনা, আপনি সেই জায়গায় বেশি প্রশ্নের মুখোমুখি হবেন। একই কথা জামাতের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দাবি করেন আপনার ইউএসপি, আপনি আমার কাছে কি বেচতে চান? সৎ লোকের শাসন চাই, দ্যাট ইজ ইয়োর ব্র্যান্ডিং, ইয়োর ইউএসপি। সো ওখান থেকে যখন আপনার ডেভিয়েশন হবে, আপনি বেশি প্রশ্নের মুখোমুখি আসলে হবেন। বিএনপিকে বা আগে আওয়ামী লীগকে যখন জনগণ ভোট দিত, ওরা একটা চরিত্র মাথায় রেখেই ভোট দিত। সেই জন্য আমি বলছি, আমি অনেক আগে থেকে একটা কথা বলতাম যে এনসিপি যে কাজটা করছে এটা ভালো, কিন্তু এটা রিস্কি। কারণ হচ্ছে আপনি অনেক বেশি ফোকাসে থাকবেন, আপনি বলতে পারবেন না তুমি বিএনপিকে এটা বলছো না, আমাকে কেন বলছো। এটা হয় না। পরিবারেও দেখবেন প্রত্যেকটা সন্তানকে তার স্ট্যান্ডার্ড বা এক্সপেকটেশন অনুযায়ী বাবা মা বিচার করেন। দেখবেন একজন সন্তান এ যদি বেশি রেসপন্সিবল হয়, তার ছোট একটু এদিক সেদিক হলে বাবা মাও খুশি হয়। সন্তান বি জানে রেসপন্সিবল না, ও বিরাট রেসপন্সিবিলিটি দেখালে বাবা মা কিছু মনে করে না। তো প্রত্যেকে তার যে পারসেপশন আছে সেটা অনুযায়ী মানুষ তাকে ইভ্যালুয়েট করবে। জি, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিন, ফিরতে চাই আপনার কাছে, একই প্রশ্ন আপনার কাছেও করতে চাই। আপনারা তো একটা সময় চাকরির জন্য এবং কোটা যে প্রথা ছিল সেটা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। 14 মাস ঘুরতে না ঘুরতে আপনারা হলফনামা দেখিয়েছেন, সেখানে আপনাদের সম্পদের হিসাবও দেখিয়েছেন। এত টাকা আসলে কোত্থেকে আসলো এই 14 মাসে? এটা দেখেন না, যাদের এই টাকা এসছে তাদের কাছে একটা প্রশ্ন করা ভালো, এবং এটা তো খুব স্বাভাবিক যে এটা যদি আমি হতাম তাহলে আমি আমার ব্যাংক স্টেটমেন্ট সহ এবং সব, মানে আমার আসলে কোথা থেকে উৎস, এই জিনিসগুলো তো আমি আপনাদের কি করব, কারণ আপনারা তো সেই দলের প্রতিনিধি। না, এটা কিন্তু দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সবার তো সম্পদের হিসাব এক না, তাই না? এক একজনের এক এক জায়গা থেকে সম্পদ পাওয়া। আপনি বলছেন যে স্ত্রীর সম্পদ, সুতরাং এই ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আপনি যদি আমারটা জিজ্ঞেস করতেন, আমি যদি নির্বাচন দিতাম, আমার হলফনামার ব্যাখ্যা আমি দিতে পারতাম। সুতরাং সেই জায়গা থেকে না, এখানে একটা খুব মজার বিষয় দেখেন, আমার দলে অনেকের অনেক জীবনযাপন বদলেছে, আমার তো জীবনযাপন বদলেনি। একটা ছোট্ট জিনিস যোগ করে, আপনি তো নির্বাচন জাহিদুর রহমান ভাই, আমাদের একটা সেগমেন্ট আছে, প্রত্যেকে একজন আরেকজনকে প্রশ্ন করবে। আমি এই প্রশ্নটা রেখে দিলাম আপনি করবেন পরবর্তীতে। আচ্ছা, না, এখানে হচ্ছে প্রথমত এই নির্বাচন পরিচালনা যে টিমটা সেটি গত 2 দিন আগে গঠিত হয়েছে। সুতরাং জোট সংক্রান্ত বিষয়গুলো আমার পক্ষে উত্তর দেওয়া কঠিন। বিষয়টা হচ্ছে যে এখানে হলফনামায় আসলে কার কত অর্থ বা কার কত সম্পদ, এটির ব্যাখ্যা অন্তত আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ এটি ব্যক্তি বিশেষে। এখন আপনি যদি বলেন যে তারেক রহমানের বিষয়টি যদি এখন আপনি মোশাররফ ভাইকে জিজ্ঞেস করেন তাহলে তো আবার কঠিন হয়ে যাবে। এবং দেখেন এখানে হলো আমি মোশাররফ ভাইকেও তারেক রহমানের বিষয় নিয়ে প্রশ্ন করব। আচ্ছা, প্রশ্ন করেন, উনি হয়তো দিতে পারবেন, বাট আমার পক্ষে আসলে এত মানুষের কে কোথা থেকে সম্পদ করেছে এটা অতীতে মোশাররফ ভাই তার প্রশ্ন উনি এড়িয়ে যাননি। আমার না, আমি এড়িয়ে যাচ্ছি না, আমি আপনার কাছেও আমি কখনোই সে প্রত্যাশা করব। জি অবশ্যই। দেখেন, আমি প্রশ্ন এড়িয়ে যাওয়ার মানুষ, আমি প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি। সেখানে হচ্ছে যে বিষয়টা হলো যে এই যে যেভাবে করে ঢালাওভাবে বলছেন, আপনি এভাবে ঢালাওভাবে বলতে পারেন না এই কারণেই যে দেখেন
বিএনপির কথা যদি বলেন, এখানে আপনার কিছু নেতৃত্ব যাদের ব্যাপারে আপনি প্রশ্ন করবেন, কিন্তু এনসিপির বহু নেতৃত্ব আছে এরকম, যাদের আপনারা সব সময় দেখেন, যারা কথা বলে বিভিন্ন জায়গায়, যারা বিভিন্ন সময় আমার দলের প্রতিনিধিত্ব করছে। সুতরাং এখানে অনেক মানুষ, সবার আসলে এই সম্পদের ব্যাখ্যা আমার একলার পক্ষে দেওয়া খুবই অসম্ভব। বরং এইখানে হচ্ছে তাদের জিজ্ঞেস করলে ভালো, তাদের উৎসটা তারা আসলে দুই বলতে একজনের, পারবে। মানে আমি সবারটা জানতে চাই না, মানে যাদের আপনি নিয়ে যদি প্রশ্ন বলতেন, উঠছে আপনি যদি আমাকে এই এখানে আসার আগে বলতেন, তাহলে আমি তাদের ব্যাপারে খোঁজ নিয়ে আসতাম। স্টাডি করে আসতেন। জি, অবশ্যই। তথ্যপত্র ছাড়া তো আমি কোনো উত্তর দিতে পারবো না। তবে এটা আসলেই ফ্যাক্ট, আমি এটা নিয়ে মানে ব্যক্তিগতভাবে সামাজিক এটা- যোগাযোগ মাধ্যম থেকে সব মাধ্যমে এটা এটা তো নিয়ে ব্যক্তির, আলোচনা এটা তো ব্যক্তির সমালোচনা চলছে। হলফনামা, তাই না? তো এটা তো জি, আসলে আমি ঠিক একই প্রশ্ন মোশাররফ আহমেদ ঠাকুর আপনার কাছে করতে চাই যে তারেক রহমান যে হলফনামায় যে আয় দেখিয়েছেন, সে আয় দিয়ে গুলশানের মতো একটি জায়গায় এত বড় একটি বাড়ি নিয়ে থাকা সম্ভব কিনা? প্রথম কথা হচ্ছে উনি এই যে ইয়েটা, ওনার যে হলফনামা, এইটার সম্বন্ধে উনি একটা স্টেটমেন্ট করেছেন অলরেডি। এই বাড়িটা কোথা থেকে পাওয়া, আর এই 17 বছর তো উনি এইখানে বাড়িতে ছিলেন না, এবং এই বাড়িটা ভাড়া ছিল আরেকজনের কাছে, এবং এটা 81-এ শহীদ জিয়াউর রহমান মারা যাওয়ার পরে পার্লামেন্ট বাড়িটা দেয়, এবং পার্লামেন্ট থেকে এককালীন তাদেরকে একটা টাকাও দেওয়া হয় সংসার চালানোর জন্য, যেহেতু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো বিষয় সম্পদ বাংলাদেশে ছিল না। তো উনি টাকার উৎসটা বলেছেন যে এই টাকাটা কোথা থেকে আসে। জি, তিনি ব্যাখ্যাও আপনি দিয়েছেন দেখাচ্ছেন। যে তো ব্যাখ্যাটা যেহেতু ইতিমধ্যে খুব বহুল প্রচারিত, তো এইটা আবার নতুন করে আমি যদি ব্যাখ্যা দেই, বরঞ্চ এইটার সাথে আরো একটা ফারাক তৈরি ধন্যবাদ হবে। আপনাকে, আসুন, আপনাকে। আমাদের একটি সেগমেন্ট আসুন, আছে, আমরা আমি একেবারে শেষ আপনাকে পর্যায়ে চলে গেছি। এই জায়গাটায় clear সহজ করতে করে চাচ্ছেন, দিই, জি। না সহজ করে দিই। সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন, ভাই তো ইলেকটোরাল রিফর্ম কমিটিতে ছিলেন জাহিদ ভাই, তো বরঞ্চ বলা উচিত 10B ফর্মটা, যেটা ইনকাম ট্যাক্সের, এই 10B ফর্মটা আপনি যুক্ত করে দেন, এই বছরের 10B ফর্মটা যুক্ত করে দেন। 10B ফর্মে আপনি যা করছেন, কথাটা শুনবেন, 10B ফর্মের সাথে যদি অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া যায়, এটা হচ্ছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ। তবে এক সেকেন্ড, একটা ডিফারেন্স হয়তো এখানে হয়, সেটা হচ্ছে কেউ একজন দেশের উপার্জন বিদেশে না নিয়ে যদি বিদেশে সম্পদ অর্জন করেন, সেটা কিন্তু আবার দেশের টেন্ডিতে দেখাতে হয় না। এই জন্য আমরা যেটা করেছি, গতবারও যে ভূমি মন্ত্রী ছিলেন তিনি তার কয়েকশো দিয়েছেন, ওগুলো দেন না। এবার একটা আলাদা কলাম, এবার একটা আলাদা কলাম আছে যেখানে বিদেশে কোন সম্পদ আছে বিদেশের কিনা। সম্পদ আছে কিনা, হতে পারে এটা আপনি ওখানকার উপার্জন, পরে ব্যাখ্যা দেবেন, কিন্তু ওটাও শো করতে হবে। তো এইটাকে 10B ফর্মটাকে, দেশের মধ্যে যে সম্পদ আছে 10B ফর্মে যে ব্যাখ্যা দেওয়া আছে, এটার বাইরে যদি কোনো সম্পদ পাওয়া যায়, তাইলে এটা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, এটা দুর্নীতি, এটার নামই দুর্নীতি। তো এই জন্য আমি আপনার বলতেছি যে আমাদের এই যে নির্বাচন কমিশনের যে হলফনামা, এটা শেষ পর্যন্ত যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, তাইলে বিচারের জন্য দুর্নীতিতেই পাঠাতে হবে, দুর্নীতি দমন কমিশনেই পাঠাতে হবে। তাইলে আমি মনে করি দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন এবং আমাদের NVR, এই তিন পার্টি মিলে, তিনটা প্রতিষ্ঠান মিলে একটা কমন ফরম্যাট করা উচিত, আইনি একটা ব্যবস্থা করা উচিত, যাতে কেউ তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রাখতে না পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। জাহিদুর রহমান ভাই, আমাদের একটু একটা সেগমেন্ট আছে যে একজন অতিথি আরেকজন অতিথিকে একটি প্রশ্ন করতে পারবেন। আপনি যে কোনো একজন অতিথিকে প্রশ্ন করতে পারেন আসলে, যদি আপনার কিছু জানার থাকে আসলে। আচ্ছা, আমি মনিরা শারমিনের কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হলো উনি যেটা বললেন যে নির্বাচনের পর তারা তাদের রাজনীতিতে ফিরে যাবেন, আমি চাই, কিন্তু আমি যেহেতু তিনি কিছুটা এই সিদ্ধান্তের ব্যাপারে কথাবার্তা বলেছেন যে তিনি তার কিছুটা অন্তত নোট অফ ডিসেন্ট আছে, দলে আছেন, দ্যাটস ফাইন, উনি দল ছেড়ে দেননি, এটা হতেই পারে, দলে দ্বিমত থাকার পরও আমি গণতান্ত্রিক প্রসেসে থাকি। উনি মাঝে একটা কথা বলেছেন যে সময় বলবে এটা ঠিক বা বেঠিক, জামাতের সাথে বিএনপিটা অনেক পরে বোঝা গেছে। আমি ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. কিন্তু অনেক পরে না, জামাতের সাথে বিএনপি যেদিন জোট করেছে সেদিন থেকে আমি এটাকে ভুল বলে মনে করি।
যাই হোক, আমি মনিরার কাছে জানতে চাই, আমাদের ভুল হতে পারে, যেমন আমি এই পয়েন্টে দাঁড়িয়ে মনে করছি এটা ভুল হয়েছে, আমি আবার ভুল প্রমাণিত হতে পারি, কিন্তু আমি মনিরার কাছে জানতে চাই যে এই পয়েন্টে দাঁড়িয়ে আপনার কাছে সিদ্ধান্তটা বা যেভাবে মনে করছেন বা আপনারা ফেরত আসতে পারবেন আবার আপনাদের রাজনীতি নিয়ে, এটা নিয়ে কি আপনি কনফিডেন্ট? দেখেন, এটি তো আসলে আরেকটু যোগ করি, দেখুন বিএনপি জামাত একটা ব্র্যান্ডিং হয়ে গেছে, তাও কি বিএনপি আগে, এখন কি হচ্ছে জামাত এনসিপি, আপনি কিন্তু ট্যাগড হচ্ছেন, এই ট্যাগটা সরানো কতটা সহজ হবে, মূল আসলে এটা জানতে চাইছি। দেখেন, এটা তখনই সহজ হবে যখন আসলে সাধারণ মানুষের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আমরা আবার রিডিফাইন করতে পারবো। এখানে বিষয়টা হচ্ছে যে যেই ট্যাগের কথা বলছেন সেটা বিএনপির ক্ষেত্রে, এবং বিএনপি গত 17 বছর এটার ভুক্তভোগী। এই জায়গা থেকে কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার স্ট্যান্ডটা কিন্তু এই কারণেই যে আমার কাছে মনে হয়েছে যে একেবারে এনসিপির যখন একটা তার রাজনৈতিক ক্যারিয়ারের একদম শুরুতে এবং প্রথম নির্বাচন, সেই ক্ষেত্রে এই ট্যাগটা আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল না। ভবিষ্যতে দেখেন, রাজনৈতিকভাবে জোট বলেন বা আসন সমঝোতা বলেন, এটা এমন মানে এনসিপির ক্ষেত্রে যেভাবে বলা হচ্ছে, ব্যাপারটা কিন্তু এত এরকম না যে এটা কখনো করাই যাবে না বা করা হয় না। রাজনৈতিক কৌশল হিসেবে এটি করা যায়, কিন্তু এটি আসলে আমরা প্রথম নির্বাচনে করলাম, এটি আমার আপত্তির জায়গা ছিল। তবে মানে তাহলে তো সেই পুরনো পথেই আপনারা হাঁটছেন, পুরনো নতুন পথে বন্দোবস্তর বলতে আসলে কি রইলো? মানে হ্যাঁ, দেখেন, এখানে পুরনো পথে হাঁটার একটা ব্যাপার যেরকম আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যেটা বললাম যে সাধারণ মানুষের অ্যাকসেপ্টেন্স, রাজনীতি কি আসলে বলেন তো, রাজনীতি আসলে মানুষকে নিয়ে, সাধারণ মানুষ আসলে এটাকে কিভাবে দেখছে এটি আমাদের বুঝতে হবে। সাধারণ মানুষ আবার চায় যে এই তরুণ নেতৃত্ব সংসদে যাক, তো সেই জায়গা থেকে তরুণ নেতৃত্বকে যদি আমরা সংসদে পাঠাতে চাই, তাহলে এই মুহূর্তে আমার মনে হয় যে যেটা বললাম যে আমার মূল্যায়ন এই মুহূর্তে এক ধরনের, কিন্তু এটি আমি আমার কথাই বলেছি যে আমিও ভুল প্রমাণিত হতে পারি। আমি আগামী 10 বছর পরে আমার মনে হতে পারে এই সিদ্ধান্তটি এনসিপির জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল। তো সেটা সময় আসলে বলে দিবে। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট রাখতে চাই, আপনি চাইলে মনিরা শারমিনকে প্রশ্ন করতে পারেন যদি আপনার মনিরা শারমিন আপনাদের দুজনকে প্রশ্ন করবেন। আচ্ছা, মনিরা শারমিন কোশ্চেন করে। আপা, আপনি প্রশ্ন করতে পারেন মানে দুইজনকে কি মানে আপনি চাইলে দুটো প্রশ্ন করতে পারেন অথবা একই প্রশ্ন দুজনের কাছে রাখতে পারেন। মানে দুইজন কি একই বিষয় মানে একই দল প্রতিনিধিত্ব করছে না? কেন আমাদের দুইজনের আপনার মতো করে আপনার প্রশ্ন দুই রকম প্রশ্ন হবে? হ্যাঁ, আপনি এইভাবে বলেন যে দুইজনের কাছে দুই রকম প্রশ্ন হওয়া উচিত। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে ঋণ খেলাপি, যেহেতু আমি একজন ব্যাংকার ছিলাম, সেই জায়গা থেকে আমি বলতে পারি যে প্রশাসনের ক্ষেত্রে যেরকম আসলে আমরা একদিকে হেলে যাওয়ার কথা বলছি, ব্যাপারটা কিন্তু শুধুমাত্র সেই জায়গাতেই সীমাবদ্ধ না। আমরা দেখেছি যে আমি শেরপুরে একজন বিএনপির প্রার্থীর কথা জানি, উনি ঋণ খেলাপি উনার ছিল, কিন্তু উনার জন্য শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করা হয় ওনার ঋণ পুনঃতফসিল করার জন্য। তো এই যে আসলে ওনারা যে বলেন যে প্রশাসন বা এই জায়গাতে ওনাদের যে আসলে কোনো আধিপত্য নাই, এটি তো আসলে আমি ব্যাংকার হিসেবে আমি জানি, এক্স ব্যাংকার হিসেবে আমি জানি যে এটি আসলে সত্য নয়। এটি একটি বিষয় যে এই বিষয়ে আসলে ওনারা কিভাবে ফেস করছেন। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে দ্বৈত নাগরিকত্ব। আমি যেটা জানি যে সিরাজগঞ্জ 6 আসনে ওনাদের এম এ মুহিত একজন দাঁড়িয়েছেন, ওনার কিন্তু উনি ব্রিটিশ নাগরিক। এটি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়াতে এটার কিছু কিছু ক্ষেত্রে প্রমাণপত্র আছে। তো সেই জায়গা থেকে অন্য দলের যারা আছে তারা আপিল করেছে। তো এই ক্ষেত্রে দেখার বিষয় আসলে যে দ্বৈত নাগরিকত্ব বিএনপির পক্ষ থেকে হলে সেটি বাতিল হয় কিনা, এটি আমরা দেখব। তো ওনারা এই ক্ষেত্রে আসলে কি মনে করেন যে এই জিনিসগুলো কি আসলে দলের পক্ষ থেকেই তো এক ধরনের স্ট্যান্ড নেওয়া উচিত, যেহেতু এটি এই প্রক্রিয়াতে তারা আসলে ঠিক জায়গায় না। আমার অত্যন্ত স্পষ্ট কথা হচ্ছে, নির্বাচনটা অত্যন্ত জেনুইন হওয়ার জন্য, 100% জেনুইন হওয়ার জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন এবং প্রশাসন যেন ইমানদারির সাথে করে। ও যদি না করে, ওর দায় দায়িত্ব তার ধর্ম বিশ্বাস অনুযায়ী হাসরের ময়দানে হবে, আর বাংলাদেশে যদি ফৌজদারি আইনে থাকে তাও হবে। আমি আপনাকে বলছি, একটা জেনুইন নির্বাচন হওয়ার জন্য শুধু একটা শব্দ দিয়ে আমি বলছি, অবাধ, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, এইসব নয়, একটা জেনুইন 100% জেনুইন ইমানদারি মতো একটা 100% জেনুইন নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার করবে, এবং পার্টি তার পক্ষাবলম্বন করা উচিত না।
ধন্যবাদ আপনাকে। আপনি আমি জাহিদুর রহমান আরেকটা ভাইকে একটা প্রশ্ন প্রশ্ন করতে করতে চাই। পারেন, ছোট করে একটু মানে হ্যাঁ, প্রশ্ন ছোট করে করবেন। প্রশ্ন করবো, দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে, একটা হলো যেহেতু ভাই নির্বাচন সংস্কার কমিশনে ছিলেন, সেইখানে এই যে 1% যে একজন স্বতন্ত্র প্রার্থী, যেমন আমার জন্য আমার এক সময় মনে হয়েছিল যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো, কিন্তু এই যে 1% ভোটের যে হিসাব নিকাশ, এটি আসলে আপনারা কেন পরিবর্তন, আপনার সুযোগ ছিল এখানে কেন, মানে এখানে আসলে পরিবর্তনের সুযোগে এখানে আপনি আসলে কতটা অবদান রাখতে পেরেছেন বা চেষ্টা করেছেন, এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আপনি কি মনে করেন যে এই যে নাগরিক সমাজ আপনি যেটার প্রতিনিধিত্ব করেন, সেটি কিন্তু আসলে আমাদের যেভাবে করে প্রশ্ন মানে জর্জরিত করেছে, এবং আছে না যে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তো সেই জায়গাতে আমরা আসলে সোহাগ কতটা পেয়েছি এবং শাসন কতটা পেয়েছি, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। আমি আরো প্রথমটা কথা বলি, আপনারা যে শুধু এটা না, আপনারা দল রেজিস্ট্রেশন করতে গিয়েও যে বিপদে পড়লেন, আমরা এটাও অনেক সফটওয়্যার করতে চেয়েছি। মানে আমাদের ফাইনাল যে সুপারিশ আছে তাতে দলের জন্য ভীষণ কঠিন না, 1/3 সিটস, আর আমাদের এখানে আমরা করেছি এটা আপনার 6টা শুধু জেলাতে কমিটি থাকতে হবে, এরকম করে রেজিস্টার্ড এসব। স্বতন্ত্র নির্বাচন করার জন্য 500 ভোট আমরা রেকমেন্ড করেছি। 500 ভোটার আপনাকে জাস্ট এখানে একবার তুলে দেওয়ার কথা চিন্তা হয়েছিল। এটা আসলে আমরা কেন রাখলাম, যেটা আগে রাখা হয়েছিল, মানে স্বতন্ত্র না ইচ্ছে মতো দাঁড়িয়ে গেলে এটা এত বড় সাইজের ভোটার তালিকা হয়, এবং অনেকে দাঁড়ায় কেন জানেন, প্রত্যেকে তো এজেন্ট পায়, একটা এজেন্ট বাণিজ্য আছে। সো আমরা কিছুটা 12 রাখতে চাইলাম, এটা 500 যে কোনো সিটেই হোক না কেন। আর এটা শেষ পর্যন্ত আরপিওতে ইনক্লুডেড হয় নাই, আমরা করেছি। আমরা এই প্রতিটা জিনিস, আমরা যেহেতু অ্যাওয়্যার ছিলাম, আমরা এই পলিটিক্যাল স্ফিয়ারে ছিলাম, আমরা এগুলো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। এমনকি দল নিবন্ধনটাকেও মাছ সিম্পলার করেছিলাম, কিন্তু এটা রাখা হয়নি। নাগরিক সমাজের একটা অংশ থেকেও, এবং আমি স্বীকার করি, আমিও অনেক সময় বেশ টাফ হয়েছি, আই অ্যাগ্রি উইথ দিস। আমি আমার ব্যাখ্যা দিই, তাতে হয়তো ওই জিনিসগুলো মেলানো যেতে পারে। আবার এই আমি আপনাদের যখন এই দল তৈরি হয়, তখন আমার প্রথম আলোতে একটা কলাম আছে, আমি খুব বড় শুভকামনা জানিয়ে, এটা শুধু আপনাদের ভালো জানা, আমি আমার স্বার্থ দেখেছি। আমি একদম সোজাসাপটা কথা যদি বলি, এটাই ধরে নেন যে আমি আপনার ভালো চাই না, আমি তো আমার ভালো চাই। আপনি যে একটা ছোট্ট একটা খোঁচা দিয়েছিলেন, আমি খোঁচাটা মাথা পেতে নিচ্ছি যে দুজনেই একই দলের কিনা। না, আমার কিছু কথা আপনার মনে হতে পারে, কিন্তু কেন জানেন, এটারও কারণ আছে। বাংলাদেশ কিন্তু এখন একটা ফার রাইটের একটা জোট, এনসিপিকে নিয়ে একটু মুখ রক্ষার চেষ্টা হয়েছে। মূলত এটা রাইট এবং ফার রাইটের একটা জোট, যারা বলছে ভোটারও কে হবে ওটা তারা ডিসাইড করবে, যারা নারীর সাথে টকশোতে বসতে চায় না, ওই জোট। আর বাংলাদেশে একটা মধ্যপন্থা উইথ অল দ্য প্রবলেমস, বিএনপির অনেক প্রবলেম আছে। বিএনপি এখন একটা সেন্ট্রিস্ট, একটা সাথে কিছু সেন্টার লেফট, কিছু বামপন্থী মানুষও মিলে একটা জোট তৈরি হয়েছে। বলতে পারেন এখানে একটা ইসলামিক দল আছে, 4টা সিট, ওর কোনো ওই অর্থে কোনো ইম্প্যাক্ট নেই। সো ওই জায়গায় তো আমরা চলে এসেছি। সেই কারণে আমি মনে করি যে আমি যেহেতু একজন সেন্ট্রিস্ট মানুষ, সেই কারণে আমি ওনাদেরকে চেয়েছিলাম। আমার কলামের বক্তব্য ছিল বিএনপি প্রবলেম করবে, বিএনপি একটা বিকল্প লাগবে। বিকল্পকে সাংগঠনিকভাবে সংখ্যার দিক থেকে জামাত আছে মোটামুটি, আর আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগ আমরা পছন্দ না করলেও তার একটা পার্সেন্টেজ অফ ভোটস আছে, আমি তো কোনোটাই নেই না। সো আমি চেয়েছি এনসিপি, যেহেতু তারা তখন মধ্যপন্থার রাজনীতির কথা বলছেন। এখন ওই যে জাস্ট শেষ করছি, যেটা শুরু থেকেই আমার কাছে যেটা খারাপ লেগেছে, যে কারণে আমি তাদের সমালোচনা বেশ শুরু থেকেই করেছি। তারা নতুন বন্দোবস্তের কথা বলে যে বলেন পারসেপশন, আর পারসেপশনের বাইরেও আসলে আমরা তো কানেক্টেড মানুষ, আমরা জানি যে তাদের অনেকেই আসলে এটার আশপাশে নেই, গুরুত্বপূর্ণ মানুষজন। এর চাইতেও জরুরি কথা, জামাতের সাথে তাদের এক ধরনের অ্যালাইনমেন্ট শুরু থেকেই শোনা যায়, বা এটা খুব ভুলও না। আমি আবারও বলছি, আমি যেহেতু মানে পাবলিশ কোনো তথ্য থেকে বলছি না, কিন্তু আমরা তো কানেক্টেড মানুষ, আমরা তো বিভিন্ন মানুষের সাথে জানি। সেটাও আমার কাছে একটা কষ্টের কারণ ছিল যে আমি চেয়েছি একটা মধ্যপন্থী দল হিসেবে তারা গ্রো করুক। সেই কারণে আমি সমালোচনা করেছি। আর যে বললাম শুরুতেই, তারা এক্সপেকটেশন তৈরি করেছিলেন। ধন্যবাদ আপনাকে মোশাররফ আহমেদ ঠাকুর। আপনি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, একটু ছোট করে করবেন এবং ছোট করে উত্তর দেবেন। একই দুইজনকে একটা উত্তর করতেছি, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু আমরা বড় দেখবেন। মানে একেবারে একজন সংস্কার কমিশনের সাথে ছিলেন, আরেকজন তো সংস্কার, তাহলে এক কথায় উত্তর দিতে পারে এমন প্রশ্ন করবেন, আশা করি। সংস্কার নিশান উড়িয়ে চলছেন। আপনি দেখুন, একেবারে যেমন ইয়াবা বদি নাম শুনছেন? জি, পাপুল, লক্ষ্মীপুরের পাপুলের স্ত্রী, দুইজনই হাসিনার পার্লামেন্টে ছিলেন। এই লোকগুলি পার্লামেন্টে আসতে পারবে না এমন কোন একটা পদ বের করা, এক। 2 নম্বর হচ্ছে আইনসভা, মানে লেজিসলেচারের একটা চার্টার অফ ডিউটি ঠিক করা। 3 নম্বর এইটার সাথেই আর কি আইনসভা কেন্দ্রিক প্রশ্নটা, আইনসভা এবং প্রশাসন এটা কতটুকুন আলাদা করা যায়,
এই যেটা আমেরিকায় ফুল আলাদা। এবং আইনসভা যেন ইয়েতে না হয়, আইনসভা যেন স্থানীয় সরকারে ছোট গিয়ে করে প্রশ্ন ইনভলভ না হয়ে যায় জি। এই সংক্রান্ত কোনো, এবং যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে তার যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী চলছে কিনা, মানে সে যে ওয়াদা করেছে, তার যে ঘোষণাপত্র আছে, গঠনতন্ত্র আছে, এটা অনুযায়ী চলছে কিনা, এর কোনো মনিটরিং অথরিটি থাকবে কিনা, এই সম্বন্ধে কোনো আলোচনা আমি পাই নাই আসছে কোন নির্বাচন কমিশন। এটা জি, একটু প্রশ্ন কি করবেন। করা যেতে পারে বা কি করা উচিত ছিল? ধন্যবাদ আপনাকে। যে প্রথমে না, জাহিদুর ইনফ্যাক্ট রহমান- ওইটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো নির্বাচনী প্রসেসটা কীভাবে, আপনি যেটা বলছেন আমি অ্যাগ্রি করি যে এমপিরা যা তা করে বেড়াচ্ছেন, সব কিছুতে তারা আছেন, উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, এটা আমাদের কাজ না। আমাদের কাজ ছিল জাস্ট নির্বাচনটা কীভাবে ঠিক করা যায়, কিন্তু আমি ধন্যবাদ একমত আপনাকে। এগুলো হওয়া দরকার। যে মনিরা শারমিন, আপনার কোনো উত্তর থাকলে একটু ছোট করে দেবেন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি মানে ভাই যেই পয়েন্টগুলোর কথা বলছে এটির প্র্যাকটিস বাংলাদেশে নাই, তবে এটি হওয়া খুবই প্রয়োজন। দেখেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের দেশের যে মানুষ, তাদের আসলে রাজনৈতিকভাবে মানে শিক্ষিত করে তুলতে হবে, কারণ তারা আসলে জানেই না যে একজন এমপির কাজ কি। তারা এমপিকে বলে যে রাস্তা বানায় দিতে, এটা তো তার কাজ না। সুতরাং আমাদের আসলে এই ডিমার্কেশনটা হওয়া দরকার যে একজন এমপির কি কাজ এবং স্থানীয় সরকারের যারা প্রতিনিধি তাদের কি কাজ, এবং সাধারণ মানুষকেও এটা বুঝতে হবে যে আসলে কার কাছে আমি কোনটা চাইবো। এবং এটি যখন আসলে ডিফাইন্ড হয়ে যাবে, তখন কিন্তু এই যে আধিপত্য, এই এমপির যে আসলে আইন প্রণয়ন ছাড়া, তার যে আসলে বাজেট নিয়ে কথা বলা ছাড়া, সংসদে তার উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বলা ছাড়া, এইসব নেগোসিয়েশন ছাড়া যে তার কোনো কাজ নাই স্থানীয় জায়গাতে, এবং স্থানীয় প্রশাসনকেও যে আসলে শক্ত করে গড়ে তুলতে হবে, তারাও যে একটা বড় অথরিটি, এই বিষয়গুলো আলাদা হলে কিন্তু বাংলাদেশে এই যে দৌরাত্ম্য, এমপি হওয়ার দৌরাত্ম্য, এটি কমবে এবং এই ক্ষমতার যে অপপ্রয়োগ সেটি কমবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এ পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।